আজকে আমরা অনসাইট অপটিমাইজেশন অর্থাৎ একটা ওয়েবসাইটের টোটাল যে কনফিগারেশনটা সেই কনফিগারেশনের প্রথম পর্ব নিয়ে আলোচনা করব। তো এক্ষেত্রে সর্বপ্রথম যে কাজটা থাকবে সেই কাজটা হবে যে একটি ওয়েবসাইট সর্বপ্রথম যেটা করতে হবে আপনাকে ডেফিনেটলি যখন আপনি প্রফেশনালি কাজ করবেন, আহ, ধরে নিচ্ছি আপনারা ওয়ার্ডপ্রেস প্ল্যাটফর্মে কাজ করবেন, কিন্তু ওয়ার্ডপ্রেস প্ল্যাটফর্মটা হচ্ছে আপনার কি সবচেয়ে জনপ্রিয় এবং এটা হচ্ছে যারা কোডিং জানে না তাদের জন্য এটা একটা সহজ একটা প্ল্যাটফর্ম, কারণ এখানে আপনি কোডিং জানেন না তাতে সমস্যা নেই। আহ, আপনার জন্য অনেক প্লাগইনস রয়েছে, যে প্লাগইনস গুলো জাস্ট ইনস্টল করে কনফিগার করলেই সেই কোডিং এর কাজটা হয়ে যাচ্ছে। তো আমরা এই জন্য আমরা যেটা করব, ওয়ার্ডপ্রেস প্ল্যাটফর্ম যেটা সিএমএস কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মে আমরা অপটিমাইজ করার চেষ্টা করবো আমাদের সাইটগুলো। তো আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, আমরা অ্যাজ এ বিগিনার আমাদেরকে সর্বপ্রথম একটা ডোমেইন আমাদেরকে কিনতে হবে, ডোমেইন এবং একটা হোস্টিং, তাই না? হোস্টিং হচ্ছে একটা স্পেস, একটা জায়গা। কম্পিউটারে যেমন হার্ড ডিস্কে একটা জায়গা থাকে, ঠিক একইভাবে আপনার ওয়েবসাইটটা সার্ভারেও একটা জায়গার প্রয়োজন। তো সেই জায়গাটা আমাদের তো কি করতে হবে, সংগ্রহ করতে হবে। তো এরকম জায়গা হচ্ছে বিভিন্ন ধরনের সার্ভার তারা ফ্রিতেও দেয়, অর্থাৎ ফ্রি হোস্টিং, বাট সেগুলিতে আহ, অনেক শর্ত থাকে এবং ওগুলি কে ওরকম ভাবে কাজে লাগানো যায় না। যেমন গুগলের নিজস্ব হোস্টিং আছে, আহ, যেমন আমরা ব্লগ স্পট যে সাইটগুলো এগুলি হচ্ছে ফ্রি সাইট, তো ওগুলি হচ্ছে সাবডোমেইনে। এখন আমাদেরকে যেটা করতে হবে, আমাদের নিজস্ব একটা ডোমেইন থাকতে হবে। যেমনটা হচ্ছে একটা, আপনি যখন একটা ব্যবসা করতে যাবেন তখন আপনার কি নাম রেজিস্ট্রেশন করতে হয়, লাইসেন্স করতে হয়, লাইক দ্যাট। তো আপনার ওয়েবসাইটেরও একটা রেজিস্ট্রেশন করতে হবে। ওয়েবসাইটের নাম সাধারণত বেশিরভাগ ডোমেইনই দেখা যায় যে $10, 10-12 ডলারের মধ্যেই থাকে, এছাড়া অনেক হাই রেঞ্জেও থাকে। আর এছাড়া আপনাকে একটা হোস্টিং প্যাকেজ নিতে হবে, যে হোস্টিং প্যাকেজটা হচ্ছে ব্যান্ডউইথের উপর ডিপেন্ড করবে, অর্থাৎ আপনি যে ওয়েবসাইটটা খুলতে চাচ্ছেন সেই ওয়েবসাইটটা কি ধরনের ওয়েবসাইট সেটা সাবজেক্টের উপর ডিপেন্ড করবে আপনার স্পেস কতখানি প্রয়োজন। এখন যদি এমন হয় যে আপনি একটা অনলাইন নিউজ পোর্টাল দিচ্ছেন, স্বাভাবিকভাবে একটা অনলাইন নিউজ পোর্টালে তো ভিজিটর অনেক অনেক বেশি হবে। তার সাথে কম্পারিজন করলে একটা স্পেসিফিক কোনো নিশ কোনো প্রোডাক্ট নিয়ে যখন একটা ওয়েবসাইট করবেন, সেক্ষেত্রে দেখা যাবে ওই অনলাইন নিউজ পোর্টালের চাইতে ওই নির্দিষ্ট প্রোডাক্ট নিয়ে যে ওয়েবসাইটটা করছেন সেখানে ভিজিটর হয়তো কম থাকাটাই স্বাভাবিক। তো বিষয়টা হচ্ছে যে এটা ডিপেন্ড করবে একটা হোস্টিং এর ব্যান্ডউইথ, আপনি মানে কি পরিমাণে নিবেন, কোন প্যাকেজ নিবেন, সেটা হচ্ছে ডিপেন্ড করবে আপনি কি ধরনের ওয়েবসাইট অ্যাকচুয়ালি তৈরি করতে চাচ্ছেন। তো ইন জেনারেল যেটা হয়, আমরা সাধারণ যারা ব্লগিং করি, আম, তো সেই ক্ষেত্রে আম, দেখা যায় যে আমরা হোস্টিং এর ক্ষেত্রে আপাতত আমরা বিগিনার হিসেবে আমরা যেটা করতে পারি, আমরা 1 GB হোস্টিং, আই মিন স্পেস 1 GB, আর 10 GB ব্যান্ডউইথ, হ্যাঁ মিনিমাম, এই আহ, আমরা প্যাকেজটা যেটা এটা আমরা আপাতত ব্যবহার করতে পারি, ঠিক আছে? তো এটা বিভিন্ন ধরনের ভালো ভালো প্রতিষ্ঠান আছে যাদের পত্র পত্রিকায় ফিচার আসে, এরকম অনেক হোস্টিং প্রোভাইডার আছে। সেই সকল হোস্টিং প্রোভাইডারদের কাছ থেকে বা ইন্টারন্যাশনালি মার্কেট যেগুলো আছে, যেমন হোস্ট গেটর আছে, গোড্যাডি আছে, ব্লু হোস্ট আছে, এ ধরনের নামি দামি কোম্পানি থেকেও ডোমেন হোস্টিং আপনারা কিনে নিতে পারবেন। এখন আমাদেরকে যেটা করতে হবে সর্বপ্রথম, ধরে নিচ্ছি যে আপনি একটা ডোমেইন কিনেছেন, বা কোনো বাংলাদেশেরই কোনো ধরে নিচ্ছি যে কোনো হোস্টিং প্রোভাইডারের কাছ থেকে একটা ডোমেইন নিয়েছেন। তো ডোমেইন কিনলে ডোমেইনেও একটা আপনার কন্ট্রোল প্যানেল থাকবে, আর হোস্টিংয়েও আপনার একটা কন্ট্রোল প্যানেল থাকবে। যে কন্ট্রোল প্যানেলটাই হবে আপনার ওয়েবসাইটের যেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলো বা ইনস্টলেশন ফাইলগুলো ওখানে জমা থাকবে, যেখানে আপনি ছাড়া অন্য কেউ প্রবেশ করতে পারবে না যদি আপনি চান। তো আমি ধরে নিচ্ছি যে আপনারা আপনাদের প্রত্যেকের ডোমেইন নিয়ে আছে, ডোমেইন কিনে রেখেছেন। এখন আপনার আপনারা একজন বলুন, আমি বলেছি কিন্তু এইমাত্র ডোমেইন আর হোস্টিংটা কি। ডোমেইন হচ্ছে নাম, ঠিক আছে, আর হোস্টিং হচ্ছে স্পেস, জায়গা।
ওয়েবসাইটটা যখন ইনস্টল করবেন, আপনারা যখন কম্পিউটারে যখন আপনি একটা সফটওয়্যার ইনস্টল করেন, তখন এটা একটা জায়গা নেয়, দেখা যায় 100 মেগাবাইট 200 মেগাবাইট এরকম জায়গা নেয়। ঠিক একইভাবে হোস্টিংটা হচ্ছে সেই আপনার ওয়েবসাইটে ইনস্টল করলে যে জায়গাটা নিচ্ছে সেই জায়গাটা হচ্ছে আমাদের হোস্টিং। এখন আমি ধরে নিচ্ছি যে আপনারা ডোমেইন কিনেছেন, আপনার পছন্দ মতো একটা ওয়েবসাইটের নাম সেটা আপনি নিয়েছেন। তো নেবার পরে কি করতে হবে, আপনার এই ডোমেইনটাকে হোস্ট করতে হবে। কোথায় হোস্ট করতে হবে? আপনার হোস্টিং প্যানেলে এটাকে ইনস্টল করে হোস্ট করতে হবে। তো সেই কাজটা আমরা কিভাবে করব, চলুন দেখি। তো যেহেতু আপনাদের এই মুহূর্তে কোনো ডোমেইন প্যানেল নেই বা হোস্টিং প্যানেল নেই, তো কাজেই আমি এটাকে আপনাদেরকে একটা চিত্রের মাধ্যমে দেখাচ্ছি। এখানে যেমনটা দেখতে পাবেন অনেকটা তেমনটাই হবে। তো সর্বপ্রথম আপনাকে কি করতে হবে, একটা ওয়েবসাইট তৈরি করতে হলে সর্বপ্রথমেই আপনাকে আপনার সাইটটা ইনস্টল করতে হবে। তো সাইট দুইভাবে ইনস্টল করা যায়। একটা হচ্ছে লোকাল লোকাল হোস্ট, অর্থাৎ সেটা হচ্ছে যে আপনার পিসিতে এটা ইনস্টল হবে। তো আপনার পিসিতে ইনস্টল হলে সেটা আর কেউ দেখতে পারবে না, শুধু আপনার কম্পিউটার থেকেই দেখা যাবে, কারণ এটার সার্ভার অনলাইনে আপলোড করা হয়নি। তো সেই কাজটা সাধারণত যারা করে, যারা ওয়েব ডিজাইনার ডেভেলপার আছে তারা আগে এভাবে ট্রাই করে। তো যেহেতু আমরা ডিজাইনার না বা ডেভেলপার না, আমরা সরাসরি আমরা যেটা করতে পারি, সার্ভারেই আমাদের অনলাইনের যে হোস্টিং যে সার্ভারটা, সেই সার্ভারেই আমরা সরাসরি আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে নিতে পারি। ঠিক আছে? তো এই জন্য আমাদেরকে যেটা করতে হবে, সর্বপ্রথম আমাদেরকে দেখা যাচ্ছে আপনাদেরকে যেটা হবে, ধরে নিচ্ছি যে আপনি যে ডোমেইনটা কিনেছেন সেটার নাম হচ্ছে yourmaindomain.com, ঠিক আছে, বা করিম.com। এরপর আপনাকে স্ল্যাশ দিয়ে সি প্যানেল লিখতে হবে। সি প্যানেল এভাবে লিখলে এরকম একটা আইডি পাসওয়ার্ডের বক্স চলে আসবে। এটা পাচ্ছেন কোথা থেকে? এটা হচ্ছে যে ডোমেইন হোস্টিং কিনলেন যে সেই কোম্পানি আপনাকে একটা এই প্যানেলটা আপনাকে সে দিয়ে দিচ্ছে। আপনি সেই প্যানেলে এখন আপনি আপনার আইডি এবং পাসওয়ার্ড, যেটা ওই হোস্টিং কোম্পানি আপনাকে প্রোভাইড করেছে বা আপনি সাজেস্ট করেছিলেন, সেই আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি আপনার প্যানেলে এখন প্রবেশ করবেন, লগ ইন করবেন। ঠিক আছে? লগ ইন করবার পরে অনেকটা এরকম একটা লুক আসবে। তো সেখান থেকে আপনাকে যেটা করতে হবে, যে সফটওয়্যার অ্যান্ড সার্ভিসেস যে একটা অপশন পাবেন এই নিচের দিকে, সেখানে যেতে হবে। সেখানে গিয়ে আপনি দুটো সফটওয়্যার এখানে পেতে পারেন। একটা হতে পারে সেটা সফটকিউলাস, হতে পারে সেটা ফ্যান্টাস্টিকো। দুটাই থাকতে পারে যে কোনো একটা থাকতে পারে। এখন বেশিরভাগ ক্ষেত্রে দুটাই থাকে। তো আ- আমরা এখন আমরা কোথায় আছি? আমরা আমাদের সার্ভারে আছি, হোস্টিং প্যানেলে আছি, তাই না? এখন আমাদের সার্ভার থেকে আমরা আমাদের ওয়েবসাইটকে ইনস্টল করতে আবার দুইটা পদ্ধতি আছে। একটা হচ্ছে ম্যানুয়ালি ডাটাবেস ক্রিয়েট করা, আর একটা হচ্ছে 5 মিনিট ইনস্টলেশন, অর্থাৎ কুইক ইনস্টলেশন। তো এই কুইক আমরা আমরা যেটা করব, আমরা আপাতত কুইক ইনস্টল, আমরা যেহেতু এখানে সবাই বিগিনার, আমরা একটা সবচেয়ে সহজ পদ্ধতিতেই আমরা অ্যাপ্লাই করব। তো আমরা যেটা করব, সফটওয়্যার দিয়ে কুইক ইনস্টল করে ফেলবো। তো এই জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি সফটকিউলাস বা ফ্যান্টাস্টিকো যে কোনো একটা দিয়ে কাজ করলেই হবে। তো আমরা আপাতত সফটকিউলাস দিয়েই উদাহরণটা দেখাচ্ছি। তো আপনারা একদম ইনিশিয়ালি যেটা করবেন, এই সফটকিউলাসে এসে সর্বপ্রথম এসে এখানে ক্লিক করবেন। তো ক্লিক করবার পরে যেটা হবে, ক্লিক করার পরে আপনার এখান থেকে আপনি বাঁ পাশে দেখতে পারবেন ব্লগস নামে একটা অপশন পাবেন এখানে। সেখান থেকে আপনি বেশ কিছু প্ল্যাটফর্ম পাবেন, অর্থাৎ আপনার ওয়েবসাইটে কোন প্ল্যাটফর্মে ইনস্টল করতে চাচ্ছেন। সেটা হতে পারে ওয়ার্ডপ্রেস, সেটা হতে পারে জুমলা, সেটা হতে পারে ম্যাজিন্টো, বিভিন্ন ধরনের
নাকি আপনি ফোরাম ক্রিয়েট করতে চাচ্ছেন, অনেক ধরনের ব্যাপার এখানে থাকবে। তো সেখান থেকে আমরা ওয়ার্ডপ্রেসটাকে সিলেক্ট করে নিব বাঁ পাশ থেকে। তো সিলেক্ট করার পরে সে এখানে ভার্সনটা দেখাবে, যে কারেন্ট ভার্সন কত ওয়ার্ডপ্রেসের সেটা দেখাবে। এরপর আমরা যেটা করতে পারি, ইনস্টলে আমরা ক্লিক করব। তো ইনস্টলে ক্লিক করার পরে যেটা হবে, আপনার কাছে এরকম একটা বক্স চলে আসবে, যেই বক্সটাতে আপনাকে বেশ কিছু তথ্য দিতে বলা হবে। তথ্য বলতে অর্থাৎ আপনার আইডিটা কি হবে, লগ ইন যে করবেন আপনার ওয়েবসাইটে। একটু আগে লগ ইন কোথায় করেছে, আমাদের হোস্টিং প্যানেলে, ওয়েবসাইটে না কিন্তু, কারণ ওয়েবসাইট তো তখন ছিলই না। এখন যে আইডি পাসওয়ার্ডটা দিতে বলছে সেটা হচ্ছে আমার ওয়েবসাইটে যখন আমি লগ ইন করবো সেটার এখানে তথ্য দিতে বলছে। তো আমরা এখানে যা যা তথ্য প্রয়োজন, আমার আইডি, আমার পাসওয়ার্ড, আমার ইমেল, যা যা ইনফরমেশন, আমাদের জেনারেল ইনফরমেশন যেগুলি আমাদের থাকে, আমাদের এই ইনফরমেশনগুলো আমরা এখানে ফিল আপ করে দিব। ঠিক আছে, ফিল আপ করার পরে আমরা ফাইনালি শেষের দিকে এসে আমরা ইনস্টল করে দিতে পারবো। এছাড়া এখানে যে ব্লগের নাম কি হবে, ব্লগের টাইটেল কি হবে, এগুলি এখান থেকে দিতে পারেন, বা যদি এখন এখান থেকে নাও দেন, আপনি সাইটে ঢুকে সেখান থেকেও এডিট করে নিতে পারবেন। ওকে, জাস্ট ইনস্টলে ক্লিক করবেন, সে অল্প সময়ের মধ্যে সাইটটা ইনস্টল করে ফেলবে। ইনস্টল করে আপনাকে কংগ্রেচুলেশন জানাব, কাজ শেষ আপনার এখানে। আপনার মানে হোস্টিং এ। আচ্ছা, এখানে একটা ভালো কথা বলেছেন যে এখানে যখন আপনাকে এখানে কিন্তু আপনাকে আপনার নাম চাওয়া হবে, যে আপনার কোন ওয়েবসাইটটাকে ইনস্টল করতে চাচ্ছেন, নামটা চাইবে, তখন আপনাকে নামটা দিয়ে দিতে হবে। ঠিক আছে, তো এমন হতে পারে যে আপনার 5টা ডোমেইন কিনা আছে, 5টা থেকে কোনটা, তো এইভাবে আপনি যেটা ইনস্টল করবেন সেটা তখন, এই যে বললাম না যে এই বক্সগুলোতে যে যে ইনফরমেশন যেখানে প্রয়োজন সেই ইনফরমেশনগুলো আমরা সেখানে দিয়ে দিব, যেটার জন্য কাজ করতে চাচ্ছি। তো ফাইনালি ইনস্টলে ক্লিক করব। ইনস্টলে ক্লিক করার পরে সেটা কিছু সময়ের মধ্যেই আপনার সাইটটা রেডি। এটা 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 আপনার সব ধরনের সাইটে হচ্ছে। ঠিক আছে, তো এভাবে আপনার সাইটটা যেটা হবে ইনস্টল হয়ে যাবে। জি, হ্যাঁ, আপনি ওই যে ডোমেইন কিনে নিচ্ছেন, আপনার তো ওয়েবসাইট কিছু নাই এই মুহূর্তে। এই মুহূর্তে আপনার তো কিছুই নাই, একদম বিগিনার আপনি। যে জাস্ট আপনি নাম কিনেছেন আর একটা প্যানেল কিনেছেন, এছাড়া আপনার কাছে এখন কোনো কিছু নাই। তো পরবর্তী পদক্ষেপে যাবার জন্য আমাদেরকে কি করতে হচ্ছে, এই ইনস্টলেশনটা আমাদের করে করে নিতে হচ্ছে এখন। ঠিক আছে, সেটা যে ধরনের সাইটই হোক। বুঝা গেছে কথাটা আমার? আপনার প্রশ্নটা কি সেটা আমি বুঝিনি। হ্যাঁ, ডোমেইন কেনার আগে ওয়েবসাইট কিভাবে হবে? এটা বছর প্রতি বছর রিনিউ হবে। হ্যাঁ, এই 2-3 মাস কি বুঝিনি। হ্যাঁ, 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 সাইটটা পড়ে থাকবে। হ্যাঁ, হ্যাঁ, 1 বছর থাকবে। এটার একটা আমরা ব্যবস্থা নিব, আমি বলছি। যে আপনি ধরেন আজকে ডোমেইন নিয়ে নিলেন, কথার কথা, কিন্তু কাজ করবেন তো 3 মাস পরে, তাই না? এখন এই গ্যাপ টাইমটা কি হবে তাহলে? আচ্ছা, এখন আমরা যেটা হবে আমাদের, আহ, আপনি যে কথাটা বলছেন, ওই যে বললাম যে লোকাল হোস্টে, হ্যাঁ, লোকাল হোস্ট মানে নিজস্ব পিসিতে আমরা চাইলে আমরা আগে থেকে একটা সাইট তৈরি করে ফেলে রাখতে পারি। ওয়েবসাইটের কথা বলছি, যে একটা আমার নিজের পিসিতে আমি একটা ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবো, যেখানে সব ডেটা, সব ডিজাইন, এভরিথিং, কোডিং সব কিছু আছে। এবার জাস্ট আমি এটাকে কি করব, একটা ডোমেইন কিনলাম, আর ওই ডোমেইনটা যে প্যানেলে ইনস্টল করতেছি সেই প্যানেলে এফটিপি, ফাইল ট্রান্সফার প্রোটোকল সফটওয়্যার দিয়ে আমার কম্পিউটারে যে ওয়েবসাইটটা আমি তৈরি করলাম লোকাল হোস্টে,
সেটা আমি আপ করে দিতে পারি। আপনার প্রশ্ন যেটা সেটা ছিল এরকম, বুঝতে পারছেন? কিন্তু আমরা তো বললাম যে বিগিনার, যেহেতু আমরা যেটা করবো সবচেয়ে সহজ পদ্ধতিতে যাব আমরা। এই জন্য আমরা লোকাল হোস্টে নিজস্ব পিসিতে কাজটা না করে সরাসরি আমরা আমাদের সার্ভারে জাস্ট কুইক ইনস্টল করে ফেলতেছি। বুঝতে পারছেন কথাটা? দুই ভাবে করা যায়, একটা হচ্ছে ইনস্টল করে কাজ করা যায়, আর একটা হচ্ছে আগে থেকে করে রাখলাম, ওটাকে আপ করে দিলাম। এখন দুই ভাবে হয়। ঠিক আছে বিষয়টা? এই হচ্ছে বিষয়। তো পারবো আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে? আমাদের সিএমএস প্ল্যাটফর্মটা ইনস্টল করা যাবে না, জাস্ট কয়েকটা ক্লিক করলেই আমাদের হয়ে যাচ্ছে। এবার ওয়ার্ডপ্রেস ইনস্টল করা হলো। তো ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরে আপনাকে বেশ কিছু কাজ করতে হবে। তো তার আগে আমরা যেটা করব, আমরা যেহেতু ইনস্টল করে ফেলেছি, এখন আমরা কি করতে পারবো, সাইটে লগ ইন করতে পারবো। তো ধরেন এটা আপনার ওয়েবসাইট, এটা লিখে এখন ওয়েবসাইটে লগ ইন করতে হলে জাস্ট এভাবে /wp লগইন বা wp অ্যাডমিন লিখে দিলেই এরকম বক্স চলে আসবে। আসার পরে আপনি ইনস্টল করার সময় যে আইডি পাসওয়ার্ড দিয়েছিলেন সেইটা দিয়ে এখন আপনি লগ ইন করবেন। ঠিক আছে? তো আমরা যেটা করছি, আমরা লগ ইন করলাম, ঠিক আছে, সাইটে। তো এটা একটা স্ক্র্যাপ সাইট, যে কারণে এটাতে অনেক অপ্রয়োজনীয় ডেটাও রাখা হয়েছে। তো আপনারা যখন নতুন সাইটে ঢুকবেন তখন আপনার সাইটে এত ইনফরমেশন থাকবে না, একদম ফাঁকা থাকবে, ক্লিন থাকবে, একদম ক্লিন থাকবে। তো ইনস্টল করার পরে আপনার সাইটটা এখন ইনস্টল আছে, সার্ভারে ইনস্টল আছে, কিন্তু সার্চ ইঞ্জিনে দেয়া হয়নি এখনো। এখন প্রাথমিক অবস্থায় আপনার কিছু কাজ আছে। সেই কাজটা কি? সেই কাজটার মধ্যে যেটা আমি এখানে দিয়েছি, যে সর্বপ্রথম আপনি যেটা করবেন, আপনার সাইটটাকে যেন সার্চ ইঞ্জিন কোনোভাবে ক্রাউল না করে, ইন্ডেক্স না করে, সেটা বন্ধ করে দিব। কারণ এই মুহূর্তে আপনার ওয়েবসাইটটাতে কিছুই নাই, ফাঁকা। এখন যদি সার্চ ইঞ্জিনে সেটাকে ক্রাউল করে, তাহলে সার্চ ইঞ্জিনের কাছে আপনার সাইটের ইমপ্রেশনটা নষ্ট হয়ে যাবে। সার্চ ইঞ্জিন এসে দেখবে যে ওয়েবসাইটে কিচ্ছু নাই। কথা আছে যে ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন। তো কাজেই আমরা সার্চ ইঞ্জিনকে সেই ফার্স্ট ইমপ্রেশনটা তখন দিব যখন আমার ওয়েবসাইটের টোটাল অন সাইট অপটিমাইজেশনের কনফিগারেশন শেষ হয়ে যাবে, আমার ওয়েবসাইটের 20-25টা আর্টিকেল থাকবে, সেই আর্টিকেলগুলো একটা আরেকটার সাথে ভালো মতো ইন্টারনাল লিঙ্কিং করা থাকবে। দেন ফাইনালি আমি কি করব, সার্চ ইঞ্জিনে আমার সাইটটাকে ইন্ডেক্স করে দিব। তখন সার্চ ইঞ্জিনকে জানাবো যে হ্যাঁ, এরকম একটা সাইট আছে। তখন সে এসে দেখবে যে না, এই সাইটে তো অন সাইট কনফিগার করা আছে, এই সাইটে তো কন্টেন্ট আছে, দ্যাটস মিন এই সাইটটা ইনফরমেশন আছে। ঠিক আছে? তো প্রাথমিক অবস্থায় ওয়ার্ডপ্রেসটি ইনস্টল করেই প্রথম কাজ হবে যে আমরা সাইটটাকে সার্চ ইঞ্জিন থেকে ডিসকারেজ করে দিব। তো এটা করতে হলে কোথায় যেতে হবে? এটা করতে হলে আমাদের এখানে যে ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন অনেক অপশন, তো এই অপশনগুলো থেকে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই যে সেটিংসে এসে এখানে রিডিং, যেন সার্চ ইঞ্জিন রিড না করতে পারে, এই জন্য সেটিংস থেকে রিডিং এ চলে যাচ্ছি। রিডিং এ এসে একটু নিচের দিকে আসলে দেখবেন এই যে লেখা আছে যে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি। তো আপনাকে যেটা করতে হবে, এখানে টিক মার্ক দিয়ে দিতে হবে, একটা টিক মার্ক দিতে হবে। টিক মার্ক দেওয়ার মানে হচ্ছে যে ডিসকারেজ করতেছি সার্চ ইঞ্জিনকে। তো এই টিক মার্কটা দিয়ে আপনি ফাইনালি এখানে সেভ করে দিবেন। এরপর যখন ফাইনালি আপনার ওয়েবসাইটে মোটামুটি কন্টেন্ট থাকবে, আর্টিকেল থাকবে বেশ কিছু, 20-25টা হবে, সাইটের টোটাল কনফিগারেশন কমপ্লিট হবে, ডিজাইন কমপ্লিট হবে, এভরিথিং ওকে, তখন আবার এখানে এসে এই টিক মার্কটা উঠিয়ে দিবেন, উঠিয়ে দিয়ে সেভ করবেন। ঠিক আছে? আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের একেবারেই ইনিশিয়াল কাজ। দ্বিতীয় যে কাজটা থাকবে আপনার, সেটা হচ্ছে ওয়েবসাইটটা যখন আপনি ইনস্টল করবেন প্রাথমিক অবস্থায়,
আপনার একটা ক্যাটাগরি অটোমেটিক্যালি জেনারেট হয়ে থাকবে। ক্যাটাগরি বুঝি তো, যে আমাদের একটা ওয়েবসাইটে তো অনেক ধরনের আর্টিকেল থাকতে পারে, সেই ধরন ভিত্তিক আমাদের তো সেই ধরন ভিত্তিক আমরা যেটা করব, আমরা আর্টিকেল গুলো যেন, অর্থাৎ একটা লাইব্রেরির মতো, ব্যাপারটা এরকম, একই জাতীয় জিনিসগুলো যেন গোছানো থাকে, সেটাই তো ক্যাটাগরি। তো আপনার ইনিশিয়াল অবস্থায় যেটা হবে, ক্যাটাগরি যেটা হবে সেটা হচ্ছে যে একটা ক্যাটাগরি অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যাবে, আর তার নাম হবে আনক্যাটাগরাইজড ক্যাটাগরি। তো সার্চ ইঞ্জিন যখন আসবে, এসে যদি দেখে যে আপনার সাইটে একটা আনক্যাটাগরাইজড ক্যাটাগরি আছে, তাহলে এটা নিশ্চয়ই ভালো হবে না। তো আপনাকে যেটা করতে হবে, সাইটে প্রাথমিকভাবে যখন আপনি আসবেন, তখন আপনার ওয়েব সাইটে এসে আপনার সেই আনক্যাটাগরাইজড যে ক্যাটাগরিটা থাকবে, সেই ক্যাটাগরিটাকে আপনার এডিট করে নিতে হবে। বুঝা গেছে আমার কথাটা? হ্যাঁ, এই ক্যাটাগরাইজ যে ক্যাটাগরি থাকবে আপনার, সেই ক্যাটাগরিটাকে আপনার এডিট করতে হবে। আচ্ছা, এই যে দেখেন, পোস্টে যাওয়ার পরে এই যে ক্যাটাগরিজ আছে না, ক্যাটাগরিজ, এই ক্যাটাগরিজে যাবেন। পোস্ট থেকে ক্যাটাগরিজে যাবার পরে যেটা হবে সেটা হচ্ছে যে এখানে আপনার প্রাথমিক অবস্থায় লেখা থাকবে যে আনক্যাটাগরাইজড। এইভাবে এতগুলো তো আর থাকবে না, তখন জাস্ট হয়তো একটা থাকবে, লেখা থাকবে তার নাম কি, আনক্যাটাগরাইজড। এবং আপনি যেটা করবেন, সেখানে এই যে এডিট নামের সেম অপশন থাকবে, সেখানে এডিটে ক্লিক করে সেটার নামটা রিনেম করে আপনার প্রয়োজন মোতাবেক একটা ক্যাটাগরির নাম সিলেক্ট করে দিবেন। করা যাবে জিনিসটা? জাস্ট ধরেন এটা লেখা আনক্যাটাগরাইজড, এখানে এডিটে চাপ দিব, তাইলেই কাজটা হয়ে যাবে। বা চাইলে আপনি ডিলিটও করে দিতে পারেন। তাহলে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরে দ্বিতীয় যে কাজটা, সেটা হচ্ছে এই কাজটা। এরপর তৃতীয় কাজ তৃতীয় কাজ হচ্ছে যে আপনার, যখন আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করছেন, তখন আপনার বাই ডিফল্ট যে ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট হচ্ছে সাইটের, সেটা সাধারণত অ্যাডমিন নামে হয়। তো অ্যাডমিন নামে যে অটোমেটিক্যালি যে ইউজার জেনারেট হচ্ছে, সেটা আমাদের ওয়েবসাইটের সিকিউরিটির জন্য এটা আমাদের মানে হ্যাম্পার ক্রিয়েট করতে পারে। কিভাবে? যারা হ্যাকার আছে, ওই হ্যাকাররা আপনার ওয়েবসাইটে যখন আপনার পাসওয়ার্ড অ্যাটাক করতে চায়, তখন সর্বপ্রথমেই টার্গেট থাকে যে ইউজার নেমটা হবে অ্যাডমিন। অনেকে চেঞ্জ করে না, তো তার জন্য এই কাজটা খুব সহজ হয়ে যায়। তো এই জন্য আমরা যেটা করব, যে ডিফল্ট ভাবে যে ইউজারটা ক্রিয়েট হয়েছে, ইউজার বুঝতে তো পারছেন যে আপনি লগ ইন যে করতেছেন, লগ ইন করার পরে যে একটা ইউজার, লগ ইনের নামটা তো আপনার হয়তো আপনার সিলেক্টেড নাম, কিন্তু যখন আপনি একটা আর্টিকেল পোস্ট করছেন, তখন সেই আর্টিকেলটা একজন ইউজার হিসেবে পোস্ট হচ্ছে না, সেই ইউজারটা হচ্ছে অ্যাডমিন। তো আপনাকে যেটা করতে হবে, ওই অ্যাডমিন ইউজারটাকে ডিলিট করে দিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি যে ওই ইউজারই তো আছে একটা ওয়েবসাইটে, তাকেই ডিলিট কিভাবে করবেন, তাই না? তাকে তো আপনি ডিলিট করা যাচ্ছে না। তো এটার জন্য আমরা যেটা করব, রিনেম করব না, এটাকে আমরা যেটা করব, হস্তান্তর করব। অনেকটা জমি উইল যেভাবে করি আমরা, ঠিক আছে? তো উত্তর মানে একটা সুন্দর উদাহরণটা এভাবে দেই। ধরেন, নেগেটিভ ভাবে নেবেন না, যে বাবার কাছে সম্পত্তি আছে সব, এখন বাবা ছেলেকে উইল করে দিল, দেওয়ার পরে এখন ছেলে ওই সম্পত্তির এখন পাওয়ার অফ অ্যাটর্নি মনে বলে না, এটা না কি যেন বলে, যাই হোক। তো
তো এখন ছেলের কাছে সম্পত্তি, এখন ছেলের কাছে সম্পত্তি, যেহেতু সে লিগেলি তার কাছে এটার মালিক সে। এখন এখন যদি সে চায় কোনো কারণে যে এই সম্পত্তি এখন আমার, এখানে কেউ থাকতে পারবে না, তাহলে কিন্তু সে, বা বাবার কথা নাই বললাম, অন্য কারো কথাই বললাম, বন্ধুর কথাই বলি, বন্ধু দিয়েছে, এখন কিন্তু যাকে দিয়েছে তারই এখন এটা অধিকার, এখন সে চাইলে তার ওই বন্ধুকে সে বের করে দিতে পারে। তো একইভাবে আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে এই অ্যাডমিন অ্যাকাউন্টটা যেটা, সেটা প্রাথমিক অবস্থায় থাকবে, তাকে দিয়েই আমি আরেকটা অ্যাকাউন্ট করাবো। সেই যে অ্যাকাউন্টটা করাবো, সেই অ্যাকাউন্টটা দিয়ে আমি যখন লগ ইন করবো, লগ ইন করে অর্থাৎ নতুন যে অ্যাডমিন অ্যাকাউন্ট কি করবে, আরেকটা অ্যাকাউন্ট তৈরি করে দিবে, নতুন একটা অ্যাকাউন্ট, ওকে, অ্যাডমিনিস্ট্রেটর তৈরি করে দিবে। থাকে না বিভিন্ন সাইটে আমরা লগ ইন করি না, বিভিন্ন সাইটে কি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেমন কম্পিউটারেই তো থাকে এরকম। তো অ্যাডমিন অ্যাকাউন্ট দিয়ে কি করব, আমরা আরেকটা ইউজার ক্রিয়েট করব। তো ক্রিয়েট করার পরে সেই ইউজার কি করবে, সাইটে আসবে, এসে সে সেই যে মেইন যে অ্যাডমিন, সেও অ্যাডমিনিস্ট্রেটর, নতুনটাও অ্যাডমিনিস্ট্রেটর। তো নতুনটা কি করবে, আগের অ্যাডমিনকে ডিলিট করে দিবে, এবং ডিলিট করার সময় তার আন্ডারে যে পোস্ট আছে সব তার কাছে নিয়ে আসবে। চলুন আমরা কাজটা দেখি কিভাবে করা যায়। তো আপনাকে তাহলে আমরা তৃতীয় যে কাজটা করছি সেটা হচ্ছে কি, আমরা ডিলিট করে দিব এই WP অ্যাডমিন অ্যাকাউন্টটা। তো এটা করার জন্য যেটা করতে হবে, দেখেন ইউজার্স, আপনাকে ইউজার্সে যেতে হবে। তো ইউজার্সে যাবার পরে আপনার সাইটে প্রাথমিক অবস্থা যেটা হবে, জাস্ট অ্যাডমিন এই কথাটা লেখা থাকবে, আর নিচের গুলো এরকম থাকবে না। তো আপনাকে যেটা করতে হবে, ইউজার জেনারেট করতে হবে নতুন করে একটা। তো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, দেখেন এখানে উপরে লেখা আছে যে ইউজার্স অ্যাড নিউ। এই অ্যাড নিউ এ ক্লিক করে, ধরেন ক্লিক করলেন, নতুন একটা ইউজার অ্যাড করবেন। তো আমরা অ্যাড দিচ্ছি, অ্যাড দেবার পরে তার নাম দিলাম, তার ইমেলটা পারফেক্ট হতে হবে, ইমেল, তারপর এই ইনফরমেশনগুলি দিয়ে, ওয়েবসাইট দিলেও চলবে, না দিলেও চলবে, তারপর একটা পাসওয়ার্ড আপনার দিতে হবে, আপনি দিয়ে, এবং তার রোল কি, তার রোল অবশ্যই অ্যাডমিনিস্ট্রেটর হতে হবে, দিয়ে জাস্ট অ্যাড নিউ ইউজার ক্লিক করবেন, তার ইমেইলে লিংক চলে যাবে, সেই লিংকে পুরো ডিটেলস থাকবে যে সে কিভাবে এই ওয়েবসাইটটাতে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে লগ ইন করবে। তো সে ঠিক একইভাবে সে লগ ইন করবে, ওকে। ধরে নিচ্ছি সেই ইউজার হিসেবে আমি এই মুহূর্তে লগ ইন করেছি, ঠিক আছে। না না নতুন। তো আমরা যেটা করব, এখন ধরে নিচ্ছি যে এখন আমরা আবার নতুন যে অ্যাডমিনিস্ট্রেটর অ্যাকাউন্ট করলাম সেটা দিয়ে আমরা কি করছি, এখন লগ ইন করেছি ধরে নিচ্ছি। তো লগ ইন করার পর আমরা যেটা করব, এখন আমরা অর্থাৎ এখন আমি দ্বিতীয় ইউজার এসে আবার এই ইউজারে আসলাম, আসার পরে এবার আমরা কি করব, এই যে অ্যাডমিন আছে ওকে আমরা এখন সিলেক্ট করে এখান থেকে ডিলিট করে দিব। তো ডিলিট দিয়ে অ্যাপ্লাই দিই। তো এই যে অ্যাপ্লাই করে দিচ্ছি, এবং এখানে অবশ্যই যে কাজটা করতে হবে, যে এইটা সিলেক্ট করতে হবে যে অ্যাট্রিবিউট অল কন্টেন্টস টু, এখানে সিলেক্ট করে আমি যে নতুন যে ইউজার জেনারেট হয়েছে, অ্যাকাউন্ট করেছি ধরেন এইটাই, এর কাছে দিয়ে দিতে হবে, বা এখান থেকে সিলেক্ট করতে হবে যে কোন, এখানে অনেক ইউজার জেনারেট করা হয়েছে। তো এখান থেকে ধরেন হচ্ছে আপনি হচ্ছেন এটা, তাহলে এটা সিলেক্ট করে জাস্ট কনফার্ম ডিলিশন ক্লিক করলেই হবে। তাহলে এটার মানে কি, যে অ্যাট্রিবিউট করে দিচ্ছি, ওই অ্যাডমিনের যা কিছু ছিল সবকিছু এর কাছে চলে আসছে। তাহলে আমরা এখন কি করতে পারলাম, আমাদের ওয়ার্ডপ্রেসের পাসওয়ার্ড অ্যাটাক যেটা, সেটা থেকে কিছুটা আমরা আরো একটু শক্তিশালী করতে পারলাম সিকিউরিটিটা। বুঝা গেছে সবার? ওকে। তো আমরা অবশ্যই এটা আমরা ডিলিট করছি না এখন। আচ্ছা, তৃতীয় কাজের পরে চতুর্থ যে কাজটা থাকবে সেটা হবে যে পারমালিঙ্ক স্ট্রাকচারটা চেঞ্জ করতে হবে।
পারমালিঙ্ক কি? সোজা কথা, পারমালিঙ্ক হচ্ছে এক ধরনের ইউআরএল। এই যে ইউআরএল দেখতে পাচ্ছেন না, অ্যাড্রেস বার, সেটা হচ্ছে সাধারণত পারমালিঙ্ক। সহজ ভাষায় এইভাবেই আমরা বুঝবো আর কি। তো পারমালিঙ্কটা আমরা যেটা করব, দেখেন সেটিংসে আসার পরে এই যে পারমালিঙ্কস, আপনাদের সাইটে কিন্তু এখানে যতগুলো অপশন দেখতে পাচ্ছেন এতগুলো থাকবে না, আরো কম থাকবে, 5-6টা থাকবে। তো এই পারমালিঙ্কসে ক্লিক করবো, সেটিংস থেকে পারমালিঙ্কস। তো সেটিংস থেকে পারমালিঙ্কসে আসার পরে প্রাথমিক অবস্থায় আপনার ওয়েবসাইটে যেটা হবে সেটা হচ্ছে যে এটা সাধারণত ডিফল্ট সিলেক্ট করা থাকবে। তো ডিফল্ট সিলেক্ট করা থাকলে যা হয়, যখন আপনি একটা আর্টিকেল পাবলিশ করবেন তখন তার যে অ্যাড্রেসটা হবে বা তার ইউআরএলটা হবে বা তার পারমালিঙ্ক যেটা হবে সেটা অনেকটা এরকম দেখতে হবে, যেটা কিনা একজন ভিজিটরের জন্য রিডেবল নয় আর একটা সার্চ ইঞ্জিনের জন্য রিডেবল হবে না। আপনারা খেয়াল করে দেখবেন কিছু কিছু সাইটে এরকম আছে। তো এটা ডেফিনেটলি এসইও ফ্রেন্ডলি না। এই জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদের এই ইউআরএল বা পারমালিঙ্ক স্ট্রাকচারটা যেটা, সেটা মেশিন রিডেবল এবং মেশিন বলতে সার্চ ইঞ্জিন আর কি, সার্চ ইঞ্জিন রিডেবল এবং হিউম্যান রিডেবল করতে হবে। তো এই কাজটা খুব সহজে করা যাবে, জাস্ট আমরা এখান থেকে এই পোস্ট নেমটা সিলেক্ট করে দিব। অর্থাৎ এরপর থেকে যখনই আপনি কোনো আর্টিকেল লিখবেন তখন অটোমেটিক্যালি সে আর্টিকেলের যে টাইটেল থাকবে সেই টাইটেলটাকে সে ইউআরএল হিসেবে নিয়ে নিবে। এরপর আপনি চাইলে সেটাকে ছোট করেন, বড় করেন, একটা শব্দ বাদ দেন, সেটা আপনার খুশি। তো এটা সিলেক্ট করে আমরা সেভ চেঞ্জেস ক্লিক করব। তাহলে আমার কি হবে, এরপর থেকে আমার এই ইউআরএল পারমালিঙ্ক এগুলি অপটিমাইজড হয়ে যাবে, অন পেজ মানে এসইও ফ্রেন্ডলি হবে। ওকে, তাহলে আমরা চতুর্থ কাজ, আমরা এই কাজটা করব। এরপর আমরা যেটা করব যে আমরা যখন ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করব প্রাথমিক অবস্থায় কিছু অপ্রয়োজনীয় প্লাগইনসও ডিফল্ট ভাবে ইনস্টল অবস্থায় থাকবে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে সেই অপ্রয়োজনীয় প্লাগইনস একটা দুইটা যেটা থাকবে, যেমন হ্যালো ডলি এরকম একটা থাকে, এরকম প্লাগইন যেটা থাকবে প্রাথমিক অবস্থায়, সেই প্লাগইনস গুলো যেটা আমার প্রয়োজন নাই, সেই প্লাগইনসটা আমরা কি করে দিব, ডিলিট করে দিব, আননেসেসারি প্লাগইনস। সেটা কোথায় পাবেন, সেটা পাবেন হচ্ছে এই যে প্লাগইনস যে অপশনটা, এই অপশনটাতে চলুন যাই, প্লাগইনসে ক্লিক করি। তো প্লাগইনসে ক্লিক করার পরে যেহেতু আপনার ওয়েবসাইটটা কিছুক্ষণ আগে ইনস্টল করা হচ্ছে, ডেফিনেটলি আপনার এখানে প্লাগইনস থাকবে, মাত্র কয়েকটা থাকবে। তো এখানে তো অসংখ্য। তো যেহেতু এটা টেস্ট পারপাসে এটাকে ইউজ করা হয়, এই জন্য এটার মধ্যে মানে অনেক ইনস্টল করা হয়েছে। তো এখান থেকে আপনি যে প্লাগইনস গুলো পাবেন, অপ্রয়োজনীয় প্লাগইনস, সেই প্লাগইনস গুলো জাস্ট কি করবেন, আপনারা এখান থেকে সিলেক্ট করে এখান থেকে এটাকে ডিঅ্যাক্টিভেট করে দিতে পারেন বা ডিলিটই করে দিতে পারেন। ঠিক আছে, জাস্ট সিলেক্ট, যেমন হয়ে বললাম না হ্যালো ডলি, মানে সবারই এটাই থাকবে, এক দুইটা থাকবে, এর বেশি থাকবে না। ঠিক আছে, কিন্তু তোর মধ্যে শুধু একটাকে ডিলিট করবেন না, সেটার নাম হবে অ্যাকিসম্যাথ। অ্যাকিসম্যাথটাকে কেন ডিলিট করবেন না, কারণ অ্যাকিসম্যাথ হচ্ছে আপনার ওয়েবসাইটের যে কমেন্ট সেকশনটা আছে, এই কমেন্টস, আপনারা জানেন যে কমেন্ট সেকশনের মাধ্যমে একটা ওয়েবসাইটকে কিন্তু হ্যাক করার একটা চান্স রয়েছে, বা আপনার ওয়েবসাইটে কোনো ইনজেকশন পুশ করার মানে অপশন রয়েছে। তো এই অ্যাকিসম্যাথ যেটা করবে আপনাকে এই স্প্যাম প্রোটেকশনের ক্ষেত্রে সাহায্য করবে। তো এই জন্য আমরা অ্যাকিসম্যাথকে আমরা রাখবো, বরং এটাকে আমরা অ্যাক্টিভেট করে নিব। ঠিক আছে, এটাকে আমরা বরং অ্যাক্টিভেট করে নিব, ইনস্টল করে অ্যাক্টিভেট করে নিব। তো এই অ্যাকিসম্যাথটা আপনি যেটা হবে, এই যে দেখেন অ্যাকিসম্যাথ আছে, তো অ্যাকিসম্যাথকে আপনাকে যেটা করতে হবে, এটা অ্যাক্টিভেট শুধু করলেই হবে না,
এটাকে আপনার যেটা করতে হবে যে এর একটা পিন নাম্বার দিয়ে এটাকে এপিআই কি যেটা বলে সেই এপিআই কি দিয়ে এটাকে কনফিগার করতে হবে। এখন এই এপিআই কিটা পাবেন কোথায়? এই এপিআই কি সংগ্রহ করতে হলে যেটা হয় ডলার লাগে, কিন্তু আমরা ফ্রিতেও এটাকে ম্যানেজ করতে পারবো। তো সেটা কিভাবে ম্যানেজ করা যাবে, চলুন আমরা যদি একটু এক্সমেথের দিকে যাই। আচ্ছা, তো আপনার সাইটে যখন এক্সমেথে আমি এখন যেভাবে আসলাম সেভাবে আসলে যেটা হবে কি, যে এখানে লেখা থাকবে যে এপিআই কি, এন্টার এপিআই কি, এরকম একটা বক্স থাকবে এই জায়গাটার মধ্যে। ঠিক আছে, এক্সমেথে দেখলে না, ক্লিক করে আসলাম। তো ক্লিক করার পর এখানে একটা বক্স থাকবে, বলবে যে এপিআই কি, এপিআই কি যেটা সেই কিটা এখানে ইনপুট দিতে। তো এটা আপনি আনতে হবে এই এক্সমেথের ওয়েবসাইটে গিয়ে, এই এক্সমেথের ওয়েবসাইটে যেতে হবে আপনাকে। এই যে এক্সমেথ এপিআই কি, এক্সমেথের এপিআই কিতে আনতে হলে আপনাকে যেটা করতে হবে, এই যে গেট এন্ড এক্সমেথ এপিআই কি, এখানে ক্লিক করে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। তো আমি আপাতত রেজিস্ট্রেশন করতে চাচ্ছি না, কারণ অলরেডি এটাতে এপিআই কি দিয়ে আছেই। তো আমি এটাকে যেটা করব যে ইমেজ দিয়ে দেখিয়ে দিচ্ছি, যেন টাইম সেভ হয়, যেন আমি আগেই রেখে দিয়েছি। তো চলুন আমরা একটু দেখে নিই কি হবে। তো ওদের ওয়েবসাইটে যখনই এই যে আমরা মাত্র কি করলাম, আমরা সাইন আপ করবো, সাইন আপ করার পর যা হবে সেটা হচ্ছে যে সাইন আপ করার পরে, অর্থাৎ সাইন আপ করার এখানে সাইন আপ করার পরেই যে দ্বিতীয় পেজটা আপনাকে নিয়ে যাবে কোথায় নিয়ে যাবে, এই যে এরকম এরকম প্ল্যান দেখাবে, প্ল্যান কোন প্ল্যান, আপনি কোন প্ল্যানের আন্ডারে আসলে সাইন আপ করতে চাচ্ছেন। ঠিক আছে, তো আপনি এটাকে পার্সোনালটাতে সিলেক্ট করবেন $0 থেকে, যেটা সাইন আপে ক্লিক করবেন। ক্লিক করবার পরে যেটা হবে এরকম, আপনি আপনার তথ্য দিলেন, দেবার পরে আপনাকে যেটা করতে হবে, অর্থাৎ আপনাকে পারমিশন চাইবে আর কি। তো পারমিশন দিলেন, আর আপনার ওয়েবসাইটে কিন্তু আপনি লগ ইন অবস্থায় আছেন এই মুহূর্তে আপনার যে ড্যাশবোর্ডে। তো আপনি পারমিশন দিলেন, অথরাইজ করলেন। অথরাইজ করার পরে আপনি এখানেই যেটা হবে, আপনারা অনেকেই বুঝতে পারবেন না, এই জায়গাটাতে অনেকের প্রবলেম হয়। এইটা থাকে কি, এই জিনিসটা এখানে দেওয়া থাকে, এই যে মাঝখানে দেওয়া থাকে, এটা অনেকে বুঝে না, এই কারণে অনেকে এই জায়গাটা পারে না। এখানে হয় কি, ডলারের মতো চিহ্ন এসে থাকবে, ডলারটা দেখে সে ভাবে কাজ হচ্ছে, মানে হ্যাঁ টাকা যাচ্ছে। কাজটা খুব সহজ, জাস্ট এখান থেকে টেনে এটাকে এই দিকে নিয়ে আসলে এটা জিরো হয়ে যাবে। বুঝতে পারছেন এই জিনিসটা? এটা এখানে অনেক সময় এখানে থাকবে, এটাকে টেনে জাস্ট এদিকে আনবেন, দেখবেন জিরো হয়ে গেছে, বাস কাজ শেষ, জিরো। এবার আপনার ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পরে আপনাকে কংগ্রাচুলেশন জানাবে এবং আপনাকে আপনার এপিআই কিটা দিয়ে দিবে। সেই এপিআই কিটা এবার আপনি আপনার ওই যে প্লাগইনস ছিলাম না, প্লাগইনস থেকে আমরা কি করলাম, আমরা প্লাগইনস থেকে এক্সমেথ থেকে ক্লিক করার পরে এই জায়গায় আসলাম। তো এই যে প্লাগইনস, এই যে প্লাগইনস থেকে, এই যে প্লাগইনস গুলো থেকে এক্সমেথের সেটিংসে এসে ক্লিক করে আমরা যেটা করলাম, যে আমার কাছে তো এখন এপিআই কি আছে, এখন আমি এপিআই কিটা কি করব, এখানে জাস্ট বসিয়ে দিব। বুঝে গেছে কথা? এখানে বসিয়ে দিব বক্সে, দিয়ে অ্যাক্টিভেটে ক্লিক করে ফেলবো, তাহলেই আমার এক্সমেথটা অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে, কাজ করা শুরু করে দিবে, এবং আমি স্প্যাম থেকে কিছুটা প্রোটেকশন পাবো। এরপর আমরা যেটা করব, যে প্লাগইনস এর কথা তো বললাম, যে আর এক্সমেথ ছাড়া অন্যগুলো আমরা ডিলিট করে দিব। এরপর হচ্ছে এই এক্সমেথ যেহেতু কমেন্টের সাথে সম্পর্কযুক্ত, কমেন্টে স্প্যাম হয় বিভিন্ন ধরনের, দেখবেন যে বিভিন্ন ধরনের চাইনিজ লেখা চলে আসতেছে। হ্যাঁ, ওগুলো হচ্ছে বিভিন্ন ধরনের বট ক্রাউলার, এরা অটোমেটিক্যালি আপনাকে পাঠাচ্ছে। তো ওই জায়গাটা থেকে এক্সমেথ আপনাকে সেভ করবে। এছাড়া আপনাদের কমেন্ট সেকশনে আরো একটু অপটিমাইজেশনের প্রয়োজন আছে, সেটা হচ্ছে যে
এই যে কমেন্টস সেকশনটা দেখতে পাচ্ছেন, সেই কমেন্টস সেকশনে যাবার পরে যেটা হবে এখানে এই কমেন্টের এই জায়গাটাতে আসার পরে, এই যে কমেন্ট বা পাশে, তো কমেন্টে আসার পরে যেটা হবে সেটা হচ্ছে যে এখান থেকে আপনি যদি মানে কিছুদিন পরে যদি এমন হয় যে কোনো অপ্রয়োজনীয় কোনো কমেন্ট টমেন্ট আসছে, তখন সেটা সিলেক্ট করে জাস্ট এখান থেকে আপনি সেটাকে মার্ক অ্যাজ স্প্যাম অথবা মুভ টু ট্র্যাশ, ওই যে কম্পিউটার থাকে না রিসাইকেল বিন, যেরকম ডিলিট করে দিলে রিসাইকেল বিনে জমা হয়, তো ওইভাবে জমা হবে বা স্প্যামে ট্র্যাশে, তারপরে এগুলিও এখান থেকে ক্লিন করে দিতে পারবেন, এই কাজটা করতে পারবেন। তো আমরা আবার আসবো কমেন্টের জায়গাটাতে, আবার আসবো আমরা এখন ক্রমে ক্রমে যেটা করব, আমরা জেনারেল সেটিংটা একটু দেখে নিব, আমাদের এই যে এই ড্যাশবোর্ডটার সাথে একটু পরিচিত হব। তো ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছেন এখানে হোম 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 তো বুঝাই যাচ্ছে যে আমরা যে আমাদের ড্যাশবোর্ডের প্যানেলে থাকবো। এদিকে আপডেটে গেলে যেটা হবে, আপনার যে ওয়ার্ডপ্রেসটা যে ভার্সন আছে সেটা প্রাথমিক অবস্থায় আপডেট করা লাগবে না, কারণ প্রাথমিক অবস্থায় তো আপনি আপডেটেডটাই ইনস্টল করলেন, এটা কিছুদিন পরে আর কি যখন হবে এরকম যে আপনি আপনার ওয়ার্ডপ্রেস বা যা যা প্রয়োজন সেগুলিকে আপনি যেটা করতে পারেন, আপডেট করে নিতে পারেন। আচ্ছা, এরপর আমরা যেটা করব, পোস্ট পোস্ট দিয়ে যেটা করতে পারবো, আমরা আর্টিকেল পাবলিশ করব। তো এই অপশনটা আমরা অন পেজের ক্ষেত্রে আমরা এই অপশনটাকে আমরা ব্যবহার করব, অন পেজ অপটিমাইজেশনের যে ক্লাসটা, অর্থাৎ আগামী ক্লাসের পরের ক্লাসটাতে এই পার্টটা নিয়েই আলোচনা হবে। এরপর হচ্ছে মিডিয়াতে হচ্ছে আপনার গিয়ে যেটা হবে, আপনার যে ইমেজ ভিডিও এগুলি এখানে জমা হবে। পেজেস, এখান থেকে আমরা পেজ ক্রিয়েট করতে পারবো, যদি আমরা পেজেসে ক্লিক করি, অ্যাড নিউ ক্লিক করলে নতুন পেজ ক্রিয়েট করতে পারবো, অর্থাৎ যেমন থাকে না কন্ট্যাক্ট আস পেজ, অ্যাবাউট আস পেজ, প্রাইভেসি পলিসি পেজ, এরকম বিভিন্ন পেজ চাইলে আমরা এখান থেকে জাস্ট অ্যাড নিউ ক্লিক করলেই নতুন পেজ ক্রিয়েট হবে, আর পেজ ইনফরমেশন দিয়ে জাস্ট পাবলিশ দিতে পারবো। ঠিক আছে, আর কমেন্টসে তো আমরা একটু আগে গেলামই। এরপর আসবো যেটা, এগুলি আপনার থাকবে না কারণ এগুলি প্লাগইনস দিয়ে অ্যাড করা। কন্টাক্ট অপশন আছে, তো কন্টাক্টের জন্য আমরা যেটা করব, কন্টাক্ট ফর্ম 7 নামে একটা প্লাগইনস আছে জনপ্রিয়। আমরা কন্টাক্টের জন্য, অর্থাৎ কেউ যদি আমার সাথে কন্টাক্ট করতে চায়, সে কোনো কিছু লিখলে যেন আমার মেইলে চলে আসে, তো এই কন্টাক্ট ফর্ম 7 নামে প্লাগইনস আছে, সেই প্লাগইনসটা আমরা ইউজ করব। ওকে, কন্টাক্ট ফর্ম 7। আর আপনাদের কি কি প্লাগইনস লাগবে মোটামুটি জরুরি, সেগুলো আমি গ্রুপে লিস্ট দিয়ে দিব। ঠিক আছে, অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্সে এসে আমরা যেটা করব, যেহেতু আমাদের সাইটটা একেবারেই নতুন অবস্থায় থাকবে, কাজেই সেটার দেখতে, সেটার থিমটা নিশ্চয়ই খুব সুন্দর হবে না। তো আমরা যেটা করব, এই অ্যাপিয়ারেন্সে এসে আমরা আমাদের একটা আমরা থিম এখান থেকে চুজ করে নিব, বা যদি আপনার কোনো থিম চুজ করা থাকে আগে থেকে, বা আপনি যদি সবচেয়ে ভালো হয় যদি থিম যদি কিনে নেওয়া যায়, কারণ কেনা থিমগুলিতে আপনি যেটা করতে পারবেন, অনেক ধরনের এডিট করতে পারবেন, ওটাকে অপটিমাইজ করতে পারবেন, এসইও ফ্রেন্ডলি করতে পারবেন। তো ফ্রি থিমগুলোতে এতটা করা যায় না। তো আমি সাজেস্ট করবো আপনাদেরকে যে আপনারা প্রিমিয়াম থিম কিনে নেওয়াটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। তো যেটা করা যায়, সবাই মিলে, মানে একজন না করে সবাই মিলে কিনতে পারেন, সবাই মিলে কিনলে কিন্তু দেখা যাবে যে অল্প কিছু টাকা লাগবে হয়তো, বা আপনার এতগুলি মানুষ আছেন, তাই না? বাইরে কিন্তু এই ধরনের কোঅপারেশন করার লোক পাবেন না। যাই হোক, এটা বিভিন্ন রকম আছে আপনার, কোনো থিম আছে $80, কোনো থিম আছে $70, কোনোটা $50, কোনোটা $10। তো দাম যেটার কম সেটা স্বাভাবিকভাবেই ভালো হবে না। তো মানে $70-80 যে থিমগুলো, ওগুলোই মোটামুটি একটু ভালো হবে। ঠিক আছে, থিম তো আপনাকে একটাই দিবে, একটাই দিবে।
হ্যাঁ, ধরেন আমি একটা থিম কিনলাম, তো এখন আমি আমার 5টা সাইট থাকতে পারে না, আমি 5টা সাইটে আমি ইনস্টল করলাম, সমস্যা কি? তাই না? আপনার সাইটের পুরো ডিজাইন সেই তো করে দিবে, আপনার ডিজাইনার লাগতেছে না, তাই না? আর এছাড়া আপনি চাইলে যেটা করতে পারেন খুব সহজেই, নিজেই, আপনি তো ডিজাইনার না, তো আপনি ওই কেনা থিমে যেটা হবে, আপনি খুব সহজেই ডিজাইন নিজেই করে ফেলতে পারবেন, কারণ কোডিং লাগছে না তো আপনার কিছু, জাস্ট ড্রাগ এন্ড ড্রপ, টেনে এদিকে নিয়ে আসছেন, যে কালার ইচ্ছা সেই কালার দিয়ে দিচ্ছেন, ফন্টের স্টাইল চেঞ্জ করে দেবেন, সবকিছু আপনি করতে পারতেছেন। কিন্তু ডিজাইন আপনি যদি এটা কোডিং এর মাধ্যমে করতে গেলে তো আপনাকে মানে এটা অনেক সময়ের ব্যাপার, তাই না? তো এই জন্য প্রিমিয়াম থিমগুলিতে এই একটা সুবিধা। আর ফ্রি থিমগুলিতে আরেকটা সমস্যা কি, যে যারা এই থিমটা ক্রিয়েট করে ওরা ওদের কিছু হিডেন কোড রেখে দেয়, ব্যাকলিংস রেখে দেয়, ঠিক আছে? হ্যাঁ, টেমপ্লেটের কথাই বলছি। আপনার গ্রাফিক রিবার না, ওটা হচ্ছে আপনার কি বলে, থিম ফরেস্ট, থিম ফরেস্ট, ঠিক আছে? আচ্ছা, এছাড়া ফ্রি থিম দিয়েও কাজ চালানো যায়, অনেকেই ফ্রি থিম দিয়েও কাজ চালাচ্ছে, আম, সেটা দিয়েও কাজ করা যাবে, বাট প্রফেশনালিজম আনতে হলে আপনাকে পেইড নিয়ে কাজ করাটাই সবচেয়ে উত্তম হবে। অনেক ভালো, হ্যাঁ, হ্যাঁ, সহজ। আপনি ফ্রি থিমকে তো চাইলেই আপনি পরিবর্তন আনতে পারবেন না সব ক্ষেত্রে, তাই না? হ্যাঁ, তো আপনি দেখা যাবে যে আপনার সাইটটা আপনি আপনার মন মতো করতে পারছেন না, তাহলে তো সমস্যা। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে প্রিমিয়াম থিমটা আপনার থাকলে যেটা হবে যে আপনি চেঞ্জ না করলেও ওটা যেভাবে অপটিমাইজ করা থাকবে ওটা অটোমেটিক্যালি ভালোভাবেই অপটিমাইজ করা থাকবে, ঠিক আছে? যাই হোক, না একবারে নিলেই হবে, ঠিক আছে? আচ্ছা, আহ, এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে তো আমরা যে কোনো থিম কিভাবে আমরা করব, এখান থেকে জাস্ট সার্চে আমরা যেটা করব, এই যে অ্যাড নিউ এ ক্লিক করব। অ্যাড নিউ এ ক্লিক করে আমরা আমাদের পছন্দ মতো যে ফ্রি থিম গুলো আছে সেই ফ্রি থিম গুলো এখান থেকে আমরা চুজ করে সেটাকে আমরা অ্যাক্টিভেট করে নিতে পারবো। এই যে যেমন পপুলারে যাই, দেখি দেখায় নাকি কিছু, বা সার্চ করতে হবে এখানে, ফর এক্সাম্পল অথবা আমরা যেটা করতে পারবো, আচ্ছা এটার সার্ভার একটু মনে হয় প্রবলেম হয়েছে, যেটা হবে আপনি এখানে অটোমেটিক্যালি আসলে সে লেটেস্ট যে থিম গুলো থাকবে ওগুলি এখানে নিচে চলে আসবে। এছাড়া আপনি যেটা করতে পারেন যে ওয়ার্ডপ্রেস wordpress.com এ গিয়ে সেখান থেকেও আপনি যেটা করতে পারবেন, আহ, আপনি থিম ম্যানেজ করতে পারবেন। যেমন ফ্রি থিম লিখে দিই, ঠিক আছে? এখানে দেখেন, এই যে এই সাইটে যদি আসেন ওয়ার্ডপ্রেস ডট, সরি, এখান থেকে এসে আপনি এই যে ভুল লিখেছিলাম, .com লিখেছিলাম, ওআরজি। তো থিমসে লিখে এখানে অসংখ্য থিম আছে, আপনার পছন্দ মতো থিম আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। জাস্ট ডাউনলোড করার পরে সেটা জিপ ফরম্যাটে, জিপ ফাইল হিসেবে এটা ডাউনলোড হয়। ধরুন আপনি চাচ্ছেন কথার কথা আম, আহ, এইটাই ডাউনলোড দিব। ডাউনলোড দেওয়ার পরে এই যে জিপ ফরম্যাটে ডাউনলোড হচ্ছে, এটাকে জিপটাকে কি করতে হবে, আনজিপ করতে হবে, অর্থাৎ এটার ভিতরে যে ফাইলটা এটা বের করে আনতে হবে। বের করে আনার পরে সেই ফাইলটা আমাদের কি করতে হবে, এখান থেকে আমার যেটা করতে হবে, এই যে আপলোড থিম, আপলোড করতে হবে ওই ফাইলটা যেটা আমি এই যে ডাউনলোড করলাম মাত্র, এটাকে জিপ থেকে আনজিপ করতে হবে। ওকে, আনজিপ বুঝুন তো, এই ফোল্ডার থেকে বের করে একটা সাধারণ ফোল্ডার আনতে হবে। তো আপলোড করতে পারেন, বা আপনি চাইলে এখানেও আপনার ওই এরকম থিম এগুলোও এখানেও আপনার সাইডে চলে আসবে নিচে, ঠিক আছে? এটা সার্ভার কনফিগারেশন চেঞ্জ করা হয়েছিল, এই জন্য প্রবলেমটা করতেছে। এইভাবে তারপর আপনি যেটা করবেন, জাস্ট আপনার থিমটাকে আপনি আপনি অ্যাক্টিভেট করে নিতে পারেন। প্রিমিয়াম থিমটা আপনার মার্কেট প্লেস থেকে কিনে নিতে হবে। ওটা কিনে এইভাবে আপনাকে, কেনার পরে সেইভাবে আপনাকে এই যে কি করবে, ডাউনলোড করতে পারেন। ডাউনলোড করার পরে এই যে জিপ ফরম্যাটে থাকবে, এটাকে আনজিপ করে ঠিক একইভাবে আপলোড করতে হবে।
আর এভাবে থিমটা যেটা করতে হবে আপনাকে জাস্ট এই যে যেটা চুজ করবেন সেটাকে জাস্ট অ্যাক্টিভেট করতে হবে। হ্যাঁ, এখানে অ্যাক্টিভেটে ক্লিক করতে হবে, ক্লিক করলে থিমটা অ্যাক্টিভেট হয়ে যাবে। এরপর আপনার ওয়েবসাইটে দেখতে, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আহ, আপনারা সবাই মিলে যদি করতে চান সেক্ষেত্রে আমার মনে হয় ওটা সবচেয়ে ভালো হবে। ঠিক আছে? আচ্ছা, আহ, এরপর শুধু থিম নিয়ে আমরা বেশি কথা, আমাদের অনেক কথা বলতে হবে কিন্তু, হ্যাঁ, থিম ইজ নট আওয়ার মেজর পার্ট আজকের ক্লাসের জন্য। মানে এটা একদম ক্ষুদ্র পার্টের চেয়ে তো ক্ষুদ্র পার্ট। হ্যাঁ, আমি আপনার কথাটা শুনবো। তো যেটা করতে হবে, জাস্ট একটা থিম অ্যাক্টিভেট করে নিতে হবে। ওকে, আচ্ছা, থিমটা আমরা একটু মনে নেই তো। আচ্ছা, আহ, সেটা হচ্ছে যে থিমটা জাস্ট আমরা অ্যাক্টিভেট করে নিব। ঠিক আছে, আমাদের যে থিমটা পছন্দ হবে সেটা অ্যাক্টিভেট করে নিতে হবে। আচ্ছা, তো থিমটা আমরা অ্যাক্টিভেট করে নিলাম। আমরা কিন্তু ড্যাশবোর্ডের সাথে পরিচিত হচ্ছি, ড্যাশবোর্ডে কোথায় কি আছে না আছে। ঠিক আছে, এরপর হালকা পাতলা ফ্রি থিম গুলিকে হালকা পাতলা কাস্টমাইজও করতে পারবেন, খুব বেশি করতে পারবেন না, হালকা পাতলা কিছু কাস্টমাইজ করতে পারবেন। এই যেমন এইগুলি একটু একটু কাজ করতে পারবেন এই জায়গাটাতে, তেমন অনেক বেশি কিছু করতে পারবেন না। তো এখানে আপনার যতটুকু করা যাবে ততটুকু আপনি এখান থেকে করতে পারবেন। আচ্ছা, তো এছাড়া বিভিন্ন ধরনের উইজেটস আছে। যেমন উইজেটস বলতে ধরেন আপনার ওয়েবসাইটে আপনি একটা ক্যালেন্ডার অ্যাড করলেন, তারপরে বিভিন্ন ধরনের কি বলে ছোট ছোট বিভিন্ন ধরনের উইজেটস থাকে। তো সেই উইজেটস গুলো আপনি চাইলে আপনার ওয়েবসাইটে অ্যাড করতে পারেন। ধরেন একটা একটা ভিডিও সাইটের নিচে শো করবে, যেখানে আপনি আপনার বক্তব্য দিচ্ছেন। এরকম ছোট ছোট উইজেটস, এগুলিকে উইজেটস বলে। এগুলি যদি আপনি চাইলে অ্যাড করতে পারেন, আহ, এই আর কি। তো উইজেটস এত বেশি প্রয়োজন পড়ে না। তো হ্যাঁ, হ্যাঁ হতে পারে। ঠিক আছে, তো আর এখানে এডিট সিএসএস বা এডিটর এগুলি হচ্ছে যে থিমকে যদি আপনি থিমের কোড যদি আপনি এডিট করতে চান, হ্যাঁ, চেঞ্জ করতে চান, আপনি যদি এই যে কোডার হন তাহলে কোডের মাধ্যমে ডিজাইনকে চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, এই দিক থেকে কাজটা করতে পারেন। প্লাগইনস, প্লাগইনস থেকে আপনি যেটা করতে পারবেন যে যেহেতু আমরা কোডার না, আমরা প্লাগইনস এর মাধ্যমেই কাজগুলো কি করে ফেলবো, সহজ করে ফেলতে পারবো। ওকে, তো প্লাগইনস এ আসার পর আপনাকে যেটা করতে হবে, নিত্য নতুন প্লাগইনস যা যা প্রয়োজন সেগুলি জাস্ট এখানে অ্যাড নিউ এ ক্লিক করতে হবে। অ্যাড নিউ এ ক্লিক করে আপনাকে সার্চ করতে হবে যে কোন প্লাগইনস, কোন ধরনের প্লাগইনস আপনি চাচ্ছেন। ওকে, তো এখানে সার্চ প্লাগইনস থেকে এসে আপনি যে প্লাগইনস চাচ্ছেন, যা সেই প্লাগইনস এর এখানে আপনি নাম লিখবেন। ফর এক্সাম্পল, আপনি চাচ্ছেন যে আপনার ওয়েবসাইটটা মোবাইল ফ্রেন্ডলি হোক। হ্যাঁ, মোবাইল ফ্রেন্ডলি হোক, অর্থাৎ মোবাইলে দেখতে একরকম হয় একটা ওয়েবসাইট, আর কম্পিউটার দিয়ে দেখলে আরেক রকম দেখা যায়। তো দেখা যাচ্ছে কম্পিউটারে দেখতে কি খুবই সুন্দর, বাট মোবাইলে গেলে এটা একদম বাজে। তো এই জন্য আপনি ধরেন একটা প্লাগইনস আপনি ইউজ করেন, যেমন ডাব্লিউপি টাচ। ঠিক আছে, যেটা আপনার মোবাইল মোবাইল ফ্রেন্ডলি করে দিবে, আপনার ওয়েবসাইটটাকে রেসপন্সিভ করে দিবে আর কি, সোজা কথা, রেসপন্সিভ করে দিবে। তো তো এভাবে আপনি সার্চ দিয়ে সেটাকে খুঁজবেন, যে সেটা খুঁজে তারপর জাস্ট কি করবেন, ইনস্টল নাও এ ক্লিক করবেন। ঠিক আছে, ইনস্টল নাও এ ক্লিক করলে ফর এক্সাম্পল ধরেন কথার কথা এইটাই, হ্যাঁ, ধরে নিচ্ছি যে এই প্লাগইনসটা আপনি খুঁজতেছিলেন, আহ, বা এটাকে আমি আমি ইনস্টল নাও এ ক্লিক করছি। ইনস্টল নাও এ ক্লিক করার পরে সেটাকে অবশ্যই অ্যাক্টিভেট করতে হবে। এই যে অ্যাক্টিভেট প্লাগইনস, অ্যাক্টিভেট করলে পরে আপনার এই প্লাগইনস এর সিরিয়ালে সে যুক্ত হবে। ঠিক আছে, তো আমি এটাকে আপাতত অ্যাক্টিভেট করছি না, প্রয়োজন নাই। স্লাইডার থাকে না সাইডে, একটা ইমেজের পর একটা যায়, তো এরকম। তো এখন এটা কিভাবে করবেন, এটা তো একটা কোডিং লাগবে যে এখন এই এত কঠিন কাজটা একটা প্লাগইন দিয়ে 1 মিনিটে কাজটা করে ফেলতেছি। এই জন্যই এটা, এই প্ল্যাটফর্মটা ওয়ার্ডপ্রেস বা সিএমএস প্ল্যাটফর্মটা এই জন্যই সবচেয়ে জনপ্রিয়। যেটা আপনি সারাদিনে করবেন, এটা আপনি 1 মিনিটেই কাজটা করে ফেলতে পারছেন। ঠিক আছে, তো
এইভাবে আমরা কি করব, আমাদের যে প্লাগইনসটা প্রয়োজন সেই প্লাগইনসটা আমরা এখান থেকে খুঁজে ইনস্টল করে ফেলবো। যেমন ধরেন আপনার একটা ই কমার্সের সাইট, এখন ই কমার্সের সাইটে আপনি চাচ্ছেন যে পেমেন্ট মেথডের জন্য যে অপশন থাকে না, এরকম একটা অপশন অ্যাড করতে, বা আপনি চাচ্ছেন আপনার ওয়েবসাইটে আপনি আহ, কোনো কি বলবো অ্যালবামের মতো কিছু ক্রিয়েট করতে, অর্থাৎ যা প্রয়োজন তাই আপনি এখান থেকে আপনি যেটা করতে পারবেন অ্যাড করে নিতে পারবেন প্লাগইনস। না, ওইটা ওইটা সাবস্ক্রাইবার, যেটা ইমেল সাবস্ক্রাইবার, দেখেন আমি লিখি এখানে ইমেল সাবস্ক্রাইব, জাস্ট ইমেল লিখি, দেখি কি আসে। হ্যাঁ, নিত্য নতুন অনেক প্লাগইনস আসবে, যেটা আপনার পছন্দ হবে সেমন সেই সেই ইমেল, যেমন ইমেলের মাধ্যমে যদি কেউ লগ ইনের অপশন থাকে না, যাই না অনেক সাইটে এরকম, তো এরকম আপনাকে যে প্লাগইনসটা আপনার মনে হবে যে ইমেল সাবস্ক্রাইব, আমরা ইনস্টল করে নিব। দেখেন এখন ওই কাজটা করতে হলে একজন কিন্তু প্রোগ্রামারের বা ডিজাইনারের ভালো পরিশ্রম করতে হয়েছে, তাই না? এখন আমরা এই কাজটা একদম নিমিষেই করে ফেলতে পারতেছি। কি করতে হবে, ইনস্টল করে কি করতে হবে, অ্যাক্টিভেট করতে হবে কিন্তু যে কোনো প্লাগইনস। না, এটা প্রবলেম, এটা প্রবলেম না। না না, এটা এটা সমস্যার কিছু না, আপনার সাইটের কন্টেন্ট যদি ভালো হয় তাহলে সে সাবস্ক্রাইব করেও হলেও ঢুকবে। আর যদি সাইট লো কোয়ালিটির হয়, ওকে যদি বলেন যে টাকা দিব আমার সাইটে আসলে, তাহলে ও হয়তো বা সে ঢুকতে চাইবে না, ঠিক আছে? তো সাবস্ক্রাইব, এতে হচ্ছে পরবর্তীতে যখন আপনি নতুন একটা আর্টিকেল পাবলিশ করবেন, অটোমেটিক্যালি তার কাছে মেইল চলে যাবে যে একটা নতুন আর্টিকেল পাবলিশ হয়েছে। হ্যাঁ, অথবা আপনি এই মেইলগুলি সেলও করে দিতে পারবেন। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, গিগ গিগ তৈরি করে দিলেন। ধরেন আপনি কথার কথা একটা হচ্ছে আপনি কোনো অটোমোবাইল নিয়ে একটা নিশ নিয়ে কাজ করতেছেন। এখন যারা ইমেল সাবস্ক্রাইব করছে তার মানে কি এরা অটোমোবাইল মানে বিষয়টাকে পছন্দ করে, তো তাদের লিস্ট তো আপনার কাছে আছে। আপনি ওই লিস্টটা 500টা লিস্ট আছে, এখন এটা আপনি ফাইবারে সেল করে দিলেন, অটোমোবাইল রিলেটেড যার যার দরকার, তাই না? ইমেল মার্কেটিং নিয়ে আপনাদের ক্লাস আছে, ওখানে ভালো, অনেক ভালো বুঝাবে, ওখানে ভালো বুঝাবে, ঠিক আছে? আচ্ছা, তো যে আমাদের একটা সম্প্রতি একটা স্টুডেন্ট গ্রুপে গেলে দেখবেন যে ও একটা কাজ করেছে, 1 ঘন্টা সময় লেগেছে ওর। ও বায়ার $500 বলেছিল, ও বায়ারকে 60% ডিসকাউন্ট দিয়ে দিয়েছে, কারণ তার কাছে তো লিস্ট আছে, তার কাজ করতে তো তার সময় লাগবে না। তারপর হ্যাঁ, 60% ডিসকাউন্ট দিছে, তারপর $200 সে 1 ঘন্টায় কাজ শেষ। ওকে, তো আপনারা ইমেল মার্কেটিং এর ক্লাসটাও ইনশাআল্লাহ ওটা কেউ কাজে লাগাতে পারবে। এখন চেষ্টাটা আপনাদের উপরে, আসলে আসলে আপনারা কতটুকু আহ, পরিশ্রম করছেন সেটাই বিষয়। যাই হোক, আমরা কি তাহলে প্লাগইনস আমরা অ্যাড করতে পারবো না? আচ্ছা, এখন যদি বলেন কি প্লাগইনস করব, এখন এই যে বললাম যে এটা আপনার আপনার প্রয়োজনের উপর ডিপেন্ড করবে। হ্যাঁ, প্লাগইনস হাজার হাজার আছে, আপনি আপনার সাইটে কি কি সুবিধা আপনি চাচ্ছেন সেটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করবে। এখন আপনি যদি চান যে আপনার ওয়েবসাইটে এসে একটা কার্টুন এসে বলবে ওয়েলকাম, তাহলে সেই ধরনের প্লাগইনস আপনাকে খুঁজতে হবে। হ্যাঁ, ওকে। আচ্ছা, এরপরেও কিছু প্লাগইনস আছে যেগুলি প্রয়োজনীয় লাগবেই, সেটা লিস্ট আমরা দিব, এবং সেটা কিভাবে কনফিগার করতে হয় সেটাও আমরা দেখব। ওইটাই হচ্ছে মূল ব্যাপার, যে এই কনফিগারেশন তো সবাই পারবে না। হ্যাঁ, এরকম এরকম প্লাগইনসও কিছু আছে, তবে এই ক্ষেত্রে আপনাকে ট্রাস্টের একটা ব্যাপার স্যাপার আছে, প্লাগইনসটা কতখানি আসলে ভালো সার্ভিস দেয়, এটা ব্যাপার, কারণ পেমেন্টের ব্যাপার তো। এগুলি সাধারণত যারা করে সিকিউর ভাবে নিজস্ব প্রোগ্রাম দিয়ে করে অনেকেই, সেই বিষয়টা করে। এছাড়া আরেকটা ব্যাপার হচ্ছে যে কিছু কিছু, যেমন পায়জা, পায়জা একটা পেমেন্ট মেথড, তো পায়জা কি করবে, তারা এরকম কোড দিবে, তো তাদের কোডটা বসায় দিলে পেমেন্ট মেথড তার মধ্যে, তাইলে আবার সিকিউর আছে, কারণ পায়জা তো পায়জা পেপ্যাল এরা তো মানে ট্রাস্টেড, ঠিক আছে? তো অনেক ওয়ে আছে। তো আমরা যেটা করব, আমরা কি বুঝেছি যে প্লাগইনস এর অপশনটা কিভাবে প্লাগইনস অ্যাড করতে হবে সাইটে? আজকে কিন্তু একদম বেসিক কথাবার্তা বলতেছি, ঠিক আছে? পরবর্তী ক্লাসটাতে আমরা আরো ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। ইউজার্স এর কথা তো আমি বললামই, অ্যাডমিন এবং আরেকটা অ্যাডমিন করা এবং অ্যাডমিনকে ডিলিট করা। আচ্ছা, এরপর যেটা হবে, টুলসটা আপাতত লাগছে না।
এরপর আমরা যেটা করব সেটিংসে চলেন, জেনারেলে যাই। জেনারেলে এসে কি করতে হবে, আপনার সাইটের টাইটেল দিবেন। এখন নিশ্চয়ই আমাকে এটা বলবেন না আমার সাইটের টাইটেল কি দিব আমি, এটা এটা নিশ্চয়ই আপনার উপর নির্ভর করবে যে আপনার সাইটের টাইটেল কি হবে। ট্যাগলাইন যে জিনিসটা হচ্ছে যে একটা সাইটে যাবার পরে অনেক সময় দেখেন না যে সেটা হয় কি যে অর্থাৎ তার টাইটেলের নিচে কিছু কথা থাকে, কিন্তু খেয়াল করেছেন অনেক সাইটে থাকে না এরকম, একটু একটু ছোটখাটো একটা ডেসক্রিপশনের মতো থাকে না সব সাইটেই, অনেক সাইটে থাকে না, আবার অনেক সাইটে থাকে, এরকম থাকে। যেমন এই যে এটা টাইটেলের নিচে জাস্ট সে একটা ট্যাগলাইন ইউজ করলো এরকম, অর্থাৎ স্লোগানের মতো আর কি। হ্যাঁ, যেমন রবি রবি মোবাইল কোম্পানি, ওদের সাইটে গেলে দেখবেন লেখা থাকবে রবি লেখা আছে, তারপর নিচে আছে কি জ্বলে ওঠা আপন শক্তিতে, জ্বলে যেতে বলতেছে, ঠিক আছে। তো এরকম ট্যাগলাইন থাকতে পারে, আপনি আপনার আহ, আহ, একটা ট্যাগলাইন আপনি এখানে দিয়ে দিতে পারেন। এরপর যেটা হবে, এখানে তো ওয়েবসাইট আছেই, অ্যাড্রেস। এরপর যে মেম্বারশিপ, তো মেম্বারশিপ হচ্ছে কিন্তু যেটা ওই যে আমরা একটু আগে ইউজারের কথা বললাম, যেটা মেম্বার, অর্থাৎ কিছু কিছু সাইট আছে না যে লগ ইন করলে পরে আপনি ওই সাইটগুলিতে কমেন্ট করতে পারবেন বা ওটা ইউজ করতে পারবেন ভালো মতো। তো সেই জায়গাটা এটা যদি মনে হয় কাউকে, হ্যাঁ হ্যাঁ, যদি চান আপনি যে মেম্বার এইভাবে অ্যাড করবেন তাহলে এটা করতে পারেন, প্রয়োজন নেই আপাতত। এরপর হচ্ছে এটা হচ্ছে যে টাইমিংটা কিভাবে সেট করবেন, ডেটটা দেখতে কেমন দেখা যাবে, টাইম জোনটা কি রাখবেন, সেটা আপনার খুশি মতো আপনি রাখবেন, আপনি বাংলাদেশ বা ইউএসএ রাখতে পারেন। এরপর উইকেন্ড কখন স্টার্ট হবে, তো এই বিষয়টা ঠিক আছে, লিখে জাস্ট সেভ করে দিবেন। তো কাজ হয়ে গেল আমাদের, কোথায় জেনারেল সেটিং এর কাজ হয়ে গেছে, সেটিংস থেকে জেনারেল সেটিংস হলো। এরপর রাইটিং এ তেমন কাজ নাই আপনার, রাইটিং এ অ্যাজ ইট ইজ যা আছে তাই রেখে দিতে পারেন। রিডিং রিডিং এ আমরা প্রথমেই কিন্তু এসেছিলাম যে ডিসকারেজ করার জন্য সার্চ ইঞ্জিনকে, তাই না? সার্চ ইঞ্জিনকে আমরা ডিসকারেজ করার জন্য কিন্তু আমরা এসেছিলাম। আচ্ছা, তো এখানে এসে যেটা করতে পারবো আমরা সেটা হচ্ছে যে কিছু কিছু সাইটে আছে গেলে দেখবেন কি যে তার সাধারণত হয় কি, সব সাইটে আমরা গেলে দেখি যে তার যে হোম পেজটা, এই হোম পেজে রিসেন্ট পোস্টগুলোই শো করে, এমনটা হয় না? লেটেস্ট পোস্টগুলোই তো শো করে। সর্বশেষ 5টা বা 7টা পোস্ট শো করে না? কিন্তু কিছু কিছু সাইটে গেলে দেখবেন কি যে একটা নির্দিষ্ট পেজকে সে শো করতেছে। যেমন ধরেন এই সাইটটা, এর কি একটা নির্দিষ্ট পেজকে পোস্ট করতেছে না, এদের সর্বশেষ পোস্টকে তার ব্লগের মতো দেখাচ্ছে না। তো আপনি যদি চান যে কোনো নির্দিষ্ট একটা পেজকে হোম পেজে দেখাবেন, তখন আপনি এই যে এটা সিলেক্ট করতে পারেন যে স্ট্যাটিক পেজ। সেটা সাধারণত যেগুলি আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং সাইট হয়, ওদের একটা ল্যান্ডিং পেজ বলে একটা কথা আছে, ল্যান্ডিং পেজ। অর্থাৎ ল্যান্ডিং পেজে এসে কি করবে, সে যে পেজে আর্টিকেল, মানে সার্চ ইঞ্জিনে তো সে কোনো না কোনো আর্টিকেলের ভিত্তিতে এসেছে, আসার পরে সে হোম পেজে আসলে ওই ওই পেজটা, মানে যে ওই হোম পেজটা হবে তার ল্যান্ডিং পেজ, যে পেজে আসলে ঘুরে ফিরে লাস্টে ফাইনালি একটা প্রোডাক্ট নিয়ে কথাবার্তা হচ্ছে কাস্টমারে কনভার্ট করার জন্য। এরকম আপনি যদি চান যে কোনো ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে, সেই ক্ষেত্রে এই স্ট্যাটিক পেজটা সিলেক্ট করে দেবেন, এবং আগে কিন্তু পেজ ক্রিয়েট করে নিতে হবে ওখান থেকে, ঠিক আছে? এখান থেকে অ্যাড নিউ একটা পেজ ক্রিয়েট করে নিতে হবে, সেই পেজটা এখান থেকে স্ট্যাটিক সিলেক্ট করে তারপর কোন পেজ চাচ্ছেন সেই পেজটা আপনার এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। এই এরপর হচ্ছে ব্লগ পোস্ট শো করবে কয়টা, রিসেন্ট যে পোস্ট হয়েছে সেটা শো করবে কয়টা, 10টা না 4টা না 5টা। তো এটা কম রাখলেই ভালো, স্পিড, লোডিং স্পিডটা ভালো হবে আপনার সাইটে। এরপর এখানে সেভ করে দিবেন, ঠিক আছে? এটা সেভ করে বের হয়ে যাবেন।
এই গেল হচ্ছে আমাদের রিডিং অপশনটা। আচ্ছা, তো রিডিং অপশনে আমরা ছিলাম। এরপর ডিসকাশন, এটা খুব জরুরি না, তারপরেও বলি। তো ডিসকাশনের ক্ষেত্রে যেটা হবে, ডিসকাশন কিভাবে হয়? কমেন্টের মাধ্যমে হয় না আপনার সাইটে? তো এই ডিসকাশনের ব্যাপারটা হচ্ছে আপনারা যেটা করবেন এখান থেকে, যে এটা টিক মার্ক দিয়ে দিবেন। এটা টিক মার্ক দিয়ে দিবেন। কেন টিক মার্ক দিয়ে দিবেন? যে কমেন্ট যে থাকবে, ধরেন কোনো কোনো সাইটে আছে না 100টা কমেন্ট, তো কমেন্ট যত হবে তখন তো আপনার ওই পেজটা তত ভারী হয়ে যাবে, বড় হয়ে যাবে, তখন এটা লোড নিতে সমস্যা হবে না? এই জন্য আপনি কি করবেন, ব্রেক করে দিবেন। তো এটাকে আপনি ধরেন এরকম 50টা বা 20টা বা 10টা সিলেক্ট করে টিক মার্ক দিয়ে দিবেন, তাহলে কি হবে, কমেন্ট ব্রেক হয়ে যাবে। এছাড়া এখানে হচ্ছে যে কমেন্ট কতদিন কতদিন পর্যন্ত থাকবে, মানে কিছু কিছু সাইট আছে, নিউজ সাইট, দেখবেন যে আগের নিউজ 1 সপ্তাহ আগে এখন আর কমেন্ট করা যায় না, ওটা কমেন্টটা ডিসেবল করে দেয়। আপনি চাইলে দেখতে ডেট সিলেক্ট করে দিতে পারেন। আচ্ছা, এরপর এখান থেকে সিলেক্ট করতে পারেন যে কমেন্ট কারা কারা করতে পারবে। তারপর হচ্ছে যে কমেন্ট কি অ্যাপ্রুভ, মানে কমেন্ট কি আপনি অ্যাপ্রুভ করলেই কি এটা শো করবে কিনা, এই ব্যাপারগুলো এখান থেকে টিক মার্ক দিয়ে সিলেক্ট করে দিতে পারেন। আচ্ছা, দেওয়ার পরে নিচে এসে যেটা করতে হবে, যে আপনারা জানেন যে যখন কমেন্ট করে তখন কি হয়, ছবি ছবি শো করে না? ছবি শো করে। তো এখন যদি 50 জন কমেন্ট করে তাহলে 50টা ছবি গ্র্যাভাটার, এটাকে বলে গ্র্যাভাটার, তাহলে 50টা গ্র্যাভাটার অ্যাড হচ্ছে না? তো 50টা গ্র্যাভাটার যদি অ্যাড হয় তাহলে যেটা হবে, লোডিংটা খুব স্লো হয়ে যাবে না? কারণ ইমেজ যত বেশি হচ্ছে তত তো লোডিং এ প্রবলেম হচ্ছে। আমরা এই ক্ষেত্রে যেটা করব, আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এখান থেকে ব্ল্যাঙ্ক, এই ব্ল্যাঙ্ক সিলেক্ট করে দিব। ঠিক আছে, ব্ল্যাঙ্ক দিয়ে দিলে যেটা হবে, আপনার এই লোডিংটা কিছুটা মানে স্লো হবে না, ফাস্ট থাকবে। ওকে, এটা আমরা ব্ল্যাঙ্ক সিলেক্ট করে দিব। না, এটা হোস্টিং স্পেস বেশির জন্য না, এটা হচ্ছে আপনার পেজটা তো ভারী, তাই না? পেজটা তো ভারী। হোস্টিং স্পেস বেশি হওয়া মানে হচ্ছে যে ব্যান্ডউইথ বেশি, ভিজিটর অনেক বেশি আসতে পারবে। এখন ভিজিটর অনেক বেশি কিন্তু আমার জিনিসটা তো ভারী, এটা হচ্ছে বিষয়। ধরেন উদাহরণটা এইভাবে দিই, একটা হল রুমের মতো একটা রুম আপনার, বিশাল বড়, কিন্তু তার গেটটা তো ছোট। এখন গেট ছোট তাহলে ঢুকবে কিভাবে এত মানুষ? না না, কমেন্ট তো করতে পারবে, মানে ওটাকে পেজ ব্রেক করে দিচ্ছে। হ্যাঁ, না তো আপনার এখন যদি এখন 1000 কমেন্ট করে তো তো তার নিচে শুধু আপনি যাবেন আর যাবেনই যাবেনই যাবেন, এরকম হবে, তাই না? লোড নিতে সমস্যা হবে। হ্যাঁ, তো ব্রেক করে দিবে আর কি আপনার কমেন্ট গুলো। ওকে, 50টা আপনি চাইলে 20টা করেন, 10টা করেন, এটা আপনার খুশি। তাহলে আমরা এভাবে কি করে দিব, এটাকে ব্ল্যাঙ্ক সিলেক্ট করে এটাকে সেভ করে দিব, তাহলে যেটা হবে যে আপনার সাইটটা লোডিংটা ইনটেক থাকবে। আচ্ছা, তো এরপর যেটা হবে, মিডিয়াতে আপনার তেমন কোনো কাজ নাই, যা আছে ডিফল্ট ভাবেই রাখতে পারেন। আর পারমালিঙ্কস তো আমরা সেই প্রথমেই দেখেছিলাম, পারমালিঙ্কসটা আমাদের যেটা করতে হবে, ডিফল্ট থেকে জাস্ট পোস্ট নেম সিলেক্ট করে দিতে হবে, এই। তো মোটামুটি এই অপশনগুলো আপনার থাকবে। আর এগুলি প্লাগইনসের কারণে এগুলি বেড়েছে এই সেটিংসে। এই এই কয়টা জিনিস থাকবে আপনার এখানে। তো তাহলে আমরা সেটিংস পারবো না, জেনারেল সেটিংসটা মোটামুটি কিছুটা কাজ করতে। আচ্ছা, তো আমরা জেনারেল সেটিংস করলাম। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে যে
ডিরেক্টরি ব্রাউজিং, হোয়াট ডাজ ইট মিন? ডিরেক্টরি ব্রাউজিং জিনিসটা হচ্ছে যে আপনার, আমি দেখাই আপনাদেরকে, অনেকটা এরকম হবে, দেখা যাচ্ছে? আমি এখানে লিখি দেখেন, আমি এভাবে লিখে সার্চ দিব, ঠিক আছে? অনেক রেজাল্ট এসেছে। এখন ঘটনাটা হচ্ছে যে একটা সাইটে যাবার পরে সেই সাইটটাতে যেটা হয় কি, যে অনেক ছবি ভিডিও অনেক কিছু থাকে না, অনেক ফাইল থাকে না, ডেটাবেস অনেক কিছু থাকে। তো এখন যেটা হয় যে আপনার যে ধরেন ইমেজ গুলো আছে, সেই ইমেজ গুলোতে যেটা হয় কি, ধরেন আমি লাইব্রেরিতে যাই, এই যে দেখেন, এই যে এটা ডাব্লিউপি অ্যাডমিন আপলোড, মানে আমি যা যা আপলোড করেছি সব কিছু এই অ্যাড্রেসে আসলে পাওয়া যাবে। But এই যে জায়গাটা, এটা আমি ছাড়া তো আর কারো প্রয়োজন নাই, তাই না? একইভাবে আমার অনেক ধরনের ইম্পর্টেন্ট ফোল্ডার আছে, যে ফোল্ডারগুলি আমি ছাড়া আর এটার ভিতরে কি আছে এটা কারো জানার প্রয়োজন নাই। কিন্তু দেখেন, আমি এরকম ডাব্লিউপি কন্টেন্ট প্লাগইনস লিখে সার্চ দিয়েছি, অসংখ্য রেজাল্ট চলে এসেছে, অসংখ্য ওয়েবসাইট। তার মানে হচ্ছে ওই সকল ওয়েবসাইটে তারা কি কি প্লাগইনস ইনস্টল করেছে, তার প্যারেন্ট ডিরেক্টরিতে কি কি আছে, তার ডাব্লিউপি কন্টেন্ট, ডাব্লিউপি ইনক্লুডস, এরকম ইম্পর্টেন্ট যে ফোল্ডারগুলো আছে, এই ফোল্ডারগুলো হ্যাকাররা খুব সহজেই সে দেখে ফেলতে পারে যে এর সাইডে কি কি আছে, প্রোটেকশন আছে। তো এটা আপনার ওয়েবসাইট অ্যাটাকের জন্য একটা, তার জন্য একটা কাজটা সহজ হয়ে যাচ্ছে। তো আমরা যেটা করব, আমরা এই লিঙ্কগুলো আমরা যেটা করব, আমরা robots.txt দিয়ে না করে দিতে পারি সার্চ ইঞ্জিনকে, যে না তুমি এই ধরনের ইউআরএল কে ইন্ডেক্সে নিও না। এছাড়া আমরা এটা যেন ব্রাউজ করে, অর্থাৎ এই অ্যাড্রেসে এসে যেন কোনো ভিজিটর কথার কথা ধরেন ঠিক এইভাবে লিখলো, লিখে তার ব্রাউজারে লিখলে যেন সে কিছু না দেখতে পায়, সেই ব্যবস্থা আমরা করব, যেটাকে বলে ডিরেক্টরি ব্রাউজিং অফ করা। এটা একটা ডিরেক্টরি না, মানে ডিরেক্টরি মানে কি, একটা ফোল্ডার, এরকম বিভিন্ন ফোল্ডার আছে, এই ফোল্ডারটা যেন এইরকম ভাবে অ্যাড্রেস লিখলে যেন আমি ছাড়া আর কেউ না দেখতে পারে, আমার ওয়েবসাইটে লগ ইন থাকলে আমি দেখতে পারবো। তো এটাকে বলে ডিরেক্টরি ব্রাউজিং। তো এটা আমাদের ওয়েবসাইটের কে আরো সিকিউরিটিটাকে আরো স্ট্রং করার জন্য আমরা যেটা করব, এই ডিরেক্টরি ব্রাউজিংটা ডিফল্ট ভাবে অন করা থাকবে, এটাকে আমরা অফ করে দিব। ওকে, অফ করে দিব। এছাড়া এটা যেন সার্চ ইঞ্জিনেও ইন্ডেক্স না হয় সেটাও বন্ধ করে দিব। কিভাবে বন্ধ করব? robots.txt এর মাধ্যমে আমরা সেটাকে বন্ধ করে দিতে পারবো। তো তার আগে আমরা যেটা করি, সার্চ ইঞ্জিনে বন্ধ করব, তো পরে আগে কেউ যেন সরাসরি ইউআরএল এ এসে না দেখতে পারে, সেটা বন্ধ করে দিই। তো সেটা বন্ধ করে দিলেও মোটামুটি কাজটা হয়ে যাচ্ছে। তো দেখেন, এখানে আমি এভাবে লিখে সার্চ দিলাম, এখানে অনেক সাইট আছে, আমরা যদি দুই চারটা সাইটে যাই, যাবার পরে দেখেন এখানে কিন্তু তার ফোল্ডারগুলি আমি এখন ঢুকতে পারছি, ক্লিক করলে বিভিন্ন ফোল্ডারে আমি এখানে যেতে পারছি, বা তার ইমেজ কি কি আছে না আছে সব আমি এখান থেকে দেখতে পাচ্ছি। এগুলিতে আমি এখন চাপ দিয়ে দিয়ে দেখেন এই যে ব্রাউজ করতেছি। তাহলে আমার এখন কি করা উচিত, যেন আমার সাইটে কেউ এইভাবে এসে ব্রাউজ না করতে পারে, আমি বন্ধ করে দিব জিনিসটা। এটাকে বলে ডিরেক্টরি ব্রাউজিং অফ করা। তো এভাবে যাবে। তো এই দেখেন এরকম ভাবে, এই যে আমরা যে মাত্র যেটা করলাম, এভাবে আমরা দেখতে পেলাম। তো এই ডিরেক্টরি ব্রাউজিং অফ করতে হলে আপনাকে যেটা করতে হবে, যে ঠিক এইভাবে লিখতে হবে, অপশনস অল মাইনাস ইন্ডেক্সেস।
হ্যাঁ, এটা লিখতে হবে। এটা কোথায় লিখতে হবে? এটা লিখতে হবে আপনার সাইটের ডট এইচটি অ্যাক্সেস ফাইল নামে একটা অপশন থাকবে। বলে রাখা ভালো, দুইবার বলে রাখি, বিগিনার হিসেবে এখানে যদি আপনি কোনো রকমের ভুল করেন, আপনার সাইট কিন্তু ভ্যানিশ হয়ে যাবে, মানে প্রবলেম করা শুরু করে দিবে। তো এটা নিজের রিস্ক থেকে এই কাজটা করবেন। আপনাদেরকে জানানো প্রয়োজন, তাই আমি জানাচ্ছি। পরে কোনো কারণে সাইটের প্রবলেম হলে আমাকে কিছু বলতে পারবেন না। ওকে? তো এখানে আপনি যেটা করবেন, htaccess ফাইলে কোনো ধরনের মানে চেঞ্জ আনবেন না। জাস্ট আপনি আপনার এই জায়গাটাতে আপনি সেই লেখাটা এখানে লিখে পেস্ট করে দিতে পারেন। দিলে যেটা হবে, আপনার এই ডিরেক্টরি ব্রাউজিংটা আশা করা যায় সবকিছু ঠিকঠাক থাকলে বন্ধ হয়ে যাবে। মানে আর কি অন্য কেউ এখানে আসলে দেখে হবে মানে ফাঁকা পাবে, কিছু কিছু দেখতে পারবে না। ঠিক আছে? তো এটা হচ্ছে সেই আমাদের একদম কোর ফাইল, যেটা একদম ইম্পর্টেন্ট ফাইল সাইটের, সেই htaccess। এখন এই htaccess পাবেন কোথায়? এটাকে খুঁজে পাবেন কোথায়? এটাকে খুঁজে পাবেন আপনি দুই পদ্ধতিতে। একটা হচ্ছে যে আপনার হোস্টিং প্যানেল যে আছে, আপনার যে হোস্টিং প্যানেল আছে, সেই হোস্টিং প্যানেলে আমরা একটু আগে সি প্যানেলে প্রথমে লগ ইন করেছিলাম না, সেই লগ ইন প্যানেলে এই htaccess ফাইল সাধারণত থাকতে পাওয়া যায় তাকে। তো সেই লগ ইন প্যানেলে আমি আর যাচ্ছি না, সেখানে htaccess এ গিয়ে আপনি কি করতে পারেন, ঠিক এই যে এরকম কথার নিচে আপনি দিতে পারেন, বা আপনি চাইলে এসইও ইয়োস্ট নামে একটা প্লাগইনস আছে, সেই প্লাগইনস এসেও এটা দিতে পারেন। ইয়োস্ট, যেটা নিয়ে কনফিগারেশন আমরা দেখব। ওকে? যেটা দিয়ে অনসাইট অপটিমাইজেশনের ম্যাক্সিমাম কাজটাই ওই এসইও ইয়োস্ট দিয়ে করা সম্ভব, সেটাই আমরা দেখব। তো এটা আপনার করাটা একেবারে খুব মানে বাধ্যতামূলক না। আপনার ওয়েবসাইট যদি এমন হয় যে এখানে আহ, কি বলে হাজার হাজার ডলার ইনকাম হচ্ছে, তখন না হয় আপনি চিন্তা করলেন যে না, এটা হ্যাকার ব্যাপার। ছোটখাটো সাইটের ক্ষেত্রে এত মানে জরুরি না, তারপরে জানার জন্য আমরা বললাম। তো আমরা পারবো না ডিরেক্টরি ব্রাউজিংটা বন্ধ করতে যদি এসইও ইয়োস্ট প্লাগইনসটা আমরা ইনস্টল করি। প্লাগইনস কিভাবে ইনস্টল করবো আমরা কিন্তু দেখেছি। জাস্ট এসইও ইয়োস্ট YOAST আমরা দেখবো, ওই প্লাগইনসটা একদম পুরোটাই দেখবো আমাদের ক্লাসে। সেই প্লাগইনসটা যখন আপনি ইনস্টল করবেন, তখন এই যে এরকম এসইও নামে একটি অপশন সেটিংসের নিচে অ্যাড হবে। সেখান থেকে এডিট ফাইলসে ক্লিক করলে দেখবেন htaccess ফাইল আছে, এবং সেই ফাইলে এই কথাটার ঠিক নিচে আপনার এই আগের এই কোডটা দিতে হবে। চিন্তার কোনোই কারণ নাই, কারণ আপনাদের জন্য এই ইমেজগুলো এবং হ্যাঁ দিতে হবে, থাকবে না, দিতে হবে আপনাকে এই এই জায়গাটাতে এই কোডটা দিতে হবে। এই কোডগুলো আমি আপনাদেরকে দিয়ে দিব গ্রুপে, এবং এই ইমেজ সহ চেষ্টা করব দেবার জন্য। এবং শুধুমাত্র আপনাদের খাতিরে আমি আপনাদের জন্য একটা একদম স্ক্রিনশট সহ আমি আর্টিকেল লিখব। ঠিক আছে? যেন আপনার ভিডিও থাকবে, আর্টিকেলও থাকবে, মানে পারবো না এ কথা বলার সুযোগ দিব না। আর্টিকেলটা দিব, কিন্তু এই জন্য আমাকে সময় দিতে হবে, কারণ একটা আর্টিকেল, হ্যাঁ হ্যাঁ, একটা কোয়ালিটি আর্টিকেল লিখতে কিন্তু অনেক সময়ের ব্যাপার। আর আমি কোয়ালিটি আর্টিকেলই লিখতে চাই, এই জন্য আমাকে সময় দিতে হবে। ঠিক আছে? মানে কোয়ালিটি লেস এরকম 100টা আর্টিকেলের দরকার নেই, কোয়ালিটি দুইটা হলেই হবে। তো কাজেই কারো কাছে যদি মনে হয় যে না এখন খুব কঠিন লাগছে, বুঝছি না, আমি বলবো যে আপনি যদি এখন 50%ও বুঝেন তাইলেই চলবে, বাদ বাকি 50% আমি আপনাদেরকে ব্যবস্থা করে দিব ইনশাআল্লাহ। সেই জন্য অপেক্ষা করতে হবে ধৈর্য সহকারে। আচ্ছা, ঠিক আছে। তো পারা যাবে ডিরেক্টরি ব্রাউজিং বন্ধ করার ব্যাপারটা? না করলেও সমস্যা নাই কিন্তু, হ্যাঁ, এটা জরুরি না তেমন। জরুরি তখন যখন দেখা যাবে আপনার সাইট মানে বিশাল। হ্যাঁ, না বিল গেটসের মতো লাগবে না, মোটামুটি ওইটাই হবে। আহ, আচ্ছা, ডিরেক্টরি ব্রাউজিংটা আমরা বন্ধ করা শিখলাম। এরপর হচ্ছে পোস্ট রিভিশন। পোস্ট রিভিশন কি জিনিস? আপনারা খেয়াল করেছেন যে মাইক্রোসফট অফিসে যখন আমরা লিখি, তখন দেখবেন কি অটোমেটিক্যালি, প্লিজ পিসি ইউজ করেন না কেউ,
মাইক্রোসফট অফিসে যখন আমরা লিখি, খেয়াল করেছেন যে এটা কিছুক্ষণ পর পর অটোমেটিক্যালি সেভ করে পরে লেখাকে, যখন কম্পিউটার ধরেন অটোমেটিক্যালি কারেন্ট চলে গেলে বন্ধ হয়ে গেলে দেখবেন যে অটোমেটিক্যালি সে সেভ করে নিয়েছে। সাধারণত এটা 10 মিনিট পর পর হয়, আমরা এটাকে চেঞ্জ করে 1 মিনিট তো করতে পারি, 2 মিনিট। হয় না এরকমটা? হয়। তো এর ফলে কি হয়, তাকে কিন্তু অল টাইম প্রেশার ক্রিয়েট করতেছে কম্পিউটারটাকে, যে একটু পর পর গিয়ে সার্চ করতে হচ্ছে, যে সেভ 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 এরকম করতে হচ্ছে। ঠিক একই কাজ আপনার ওয়েবসাইটে যখন আপনি আর্টিকেল পাবলিশ করেন, তখনও কি হয়, সে অটোমেটিক রিভিশন করে কিছুক্ষণ পর পর। এই অটোমেটিক রিভিশনের কারণে যেটা হয়, আপনার ওয়েবসাইটে এটা কি করে, একটা মানে প্রেশার ক্রিয়েট করে না আপনার ওয়েবসাইটটাতে। এবং এই যে রিভিশন হচ্ছে একটু পর পর, এটা তার মেমোরিতে রেখে জমা জমা করতে থাকে। তো যত জমা হবে, এটা আপনার ওয়েবসাইটটাকে কি করবে, একসময় এটাকে ভারী করে ফেলবে না? তাহলে আমরা কেন এই ব্যবস্থাকে আমরা চালু রাখবো? আমরা এই ব্যবস্থাকে বন্ধ করে দেই। আমার কথা কি ক্লিয়ার? তাহলে পোস্ট রিভিশন যেটা, একটু পর পর সে আর্টিকেল পাবলিশ করবেন, এই টাইমে বারবার সেভ করতেছে কিছুক্ষণ পর পরে, এবং তার মেমোরিতে এই সেভগুলো রেখে দিচ্ছে। তাহলে স্তূপ জমা করতেছে সে 6 মাস 1 বছরে। তো আমরা যেটা করব, এই পোস্ট রিভিশনটাকে আমরা বন্ধ করে দিব, যে রিভিশনের প্রয়োজন নাই। আমার আর্টিকেল আমি আমি তো দেখতেছি, রিভিশন তো আমিই করব। তো এই পোস্ট রিভিশনটা বাই ডিফল্ট অন করা থাকবে। আমরা এই পোস্ট রিভিশনটাকে চাইলে বন্ধ করে দিতে পারি। এটাও যে আপনাকে করতেই হবে এমন কোনো কথা নাই। আপনি যদি স্মার্ট ইউজার হইতে চান অনেক, সেক্ষেত্রে এই ব্যাপারগুলো লাগবে। ঠিক আছে? তো এই পোস্ট রিভিশনটা আপনি কিভাবে বন্ধ করবেন? তো এই পোস্ট রিভিশনটা আপনি বন্ধ করবেন যেভাবে, সেটা আমি জাস্ট দেখাই। যে পোস্ট রিভিশনটা অনেকটা এরকম হয়, যে এরকম সে যে এইভাবে সে আর কি করে তার মনে রাখে। এটা করার জন্য যেটা করতে হবে আপনাকে, যে এই যে আমরা এখন কোথায় আছি, আমরা আমাদের হোস্টিং প্যানেলে আছি কিন্তু, হ্যাঁ, লগ ইন রত অবস্থায়। এখানে এসে এই পাবলিক এসটিএমএল এ এসে এই যে wp config নামে যে ফাইলটা আছে, সেই ফাইলটা আমাকে এডিট করতে হবে। ঠিক আছে? wp config, এই wp config এ আসার পরে আমাকে এই কোডটা লিখে দিতে হবে। এই কোডটা ফলস মানে 0 আর কি। তো পোস্ট রিভিশনটা বন্ধ করে দিব আমি। পারা যাবে? আচ্ছা, এইবার যদি বলি এর চেয়ে সহজ পদ্ধতি আছে, এর চেয়েও সহজ পদ্ধতি আছে। সেটা হচ্ছে যে, আমি মনে করি বিগিনার হিসেবে আমার মনে হয় এই ধরনের কোর ফাইলগুলিতে আপনাদের হাত না দেওয়াটাই ভালো হবে, একেবারে বিগিনার লেভেল। অ্যাটলিস্ট 1-2টা সাইট নিয়ে কাজ করেন, দেন আপনি এটা নিয়ে করতে পারেন। ঠিক আছে? তো এটার জন্য প্লাগইনস আছে। সেটা হচ্ছে যে পোস্ট রিভিশন নামে প্লাগইনস আছে। সেই প্লাগইনসটা জাস্ট ইনস্টল করবেন। ইনস্টল করলেই অটোমেটিক্যালি সে কি করবে, আপনার এই পোস্ট রিভিশন বন্ধ করে দিবে। ঠিক আছে? তাহলে দুই পদ্ধতি, একটা হচ্ছে ম্যানুয়ালি করা, একটা হচ্ছে প্লাগইনস দিয়ে করা। আচ্ছা, তো এখন যে কথাগুলি বললাম, এগুলি হচ্ছে আমাদের ওয়েবসাইটকে ইনস্টল করার পরে প্রাথমিক অবস্থায় এই কাজগুলি মানে করে নিতে হবে। হ্যাঁ, এগুলি হচ্ছে মোটামুটি একটা মানে ম্যান্ডেটরি না, অ্যাকচুয়ালি সবগুলি ম্যান্ডেটরি না, মানে আর কি ইনিশিয়াল কাজগুলো আমাদের হচ্ছে এই কাজগুলি করে নিতে হবে। ঠিক আছে? এরপর আমরা যে কাজটা করতে পারি, সেটা হচ্ছে আমাদের জন্য একটা প্লাগইনস অলরেডি ফ্রি তে আমরা ইউজ করতে পারি, যেটা দিয়ে অনসাইট অপটিমাইজেশনের ম্যাক্সিমাম কাজ আমরা করে ফেলতে পারি। ঠিক আছে? আরো বেশ কিছু কাজ আছে, ওগুলি আপনাদেরকে এখন বললে আপনারা হয়তো বুঝতে সমস্যা হবে। এই জন্য আমি অনেক কিছু এখন বলছি না, আরো অনেক বিষয় আছে। তো যাই হোক, তো এখন যেটা হবে সেটা হচ্ছে যে এসইও ইউস নামে একটা প্লাগইনস আছে, যে প্লাগইনসটা আপনার অন সাইট কনফিগার অপটিমাইজ করতে ওই প্লাগইনসটা একাই মানে অনেক কাজ করে দিতে পারে। তাহলে কেন আমরা ওই প্লাগইনসটা ইউজ করব না? তাই না? ইয়োস্ট। চলুন আমরা সেই প্লাগইনসটা সম্পর্কে আপনাদেরকে বলবো, এবং পার্ট বাই পার্ট বলবো। শুধু এটাই বলবো না যে শুধু এইটা করবেন ওটা করবেন, কেন করবেন সেই কেনর উত্তরটাও দিয়ে দিব। চলুন যাই। বোঝা যাচ্ছে ক্লাসের কথাবার্তা আমার আজকে? ওকে, রেসপন্স করতে হবে কিন্তু, হ্যাঁ? আচ্ছা, তো আমাদের কি করতে হবে, সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের প্রথমে প্লাগইনসটা নিশ্চয়ই প্লাগইনস অপশনে গিয়ে সেই প্লাগইনসটা ইনস্টল করতে হবে। তো আমরা যেটা করব, এই যে প্লাগইনস অ্যাড নিউ ক্লিক করে আমরা লিখব যে এসইও ইউজড।
এখানে আমরা লিখছি যে শুধু ইয়োস্ট লিখলেও হবে, ইয়োস্ট। তারপরে এই যে দেখেন এই যে এই প্লাগইনসটা ইনস্টল করতে হবে। তো আমার এখানে অলরেডি এখানে ইনস্টল করাই আছে, তো কাজে এখানে তার ইনস্টল করা যাবে না, ইনস্টল তো করাই আছে। তো ইনস্টল করে অ্যাক্টিভেট করতে হবে। অ্যাক্টিভেট করার পরে সেটা অ্যাড হবে আপনার, অ্যাড হয়ে যেটা হবে এই যে ঠিক সেটিংস এর নিচে যে এই এসইও কথাটা পাবেন, অপশনটা অ্যাড হবে। চলুন যাই, এটা ইনস্টল করা হয়েছে, অ্যাক্টিভেট করা হয়েছে, এবার আমরা যাব। ওকে, আচ্ছা আমরা তাহলে আসলাম কোথায়? এসইও ইয়োস্ট ইনস্টল করা হয়েছে। এবার এসইও ইয়োস্ট ইনস্টল করার পরে সেটা এই জায়গাটাতে আসবে, সেটিংস এর নিচে অপশনটা আসবে, আসলো। এবার আমরা এখানে জেনারেল সেটিংসে আছি। তো জেনারেল সেটিংসে আসার পরে যেটা হবে, আমরা জেনারেলে আপনার তেমন কাজ নাই, পিওর ইনফোতে যাব। পিওর ইনফোতে আপনি আপনার সাইটের টাইটেল দিয়ে দিবেন, সরি ওয়েবসাইটের নাম, হ্যাঁ ওয়েবসাইটের নাম যেটা আর কি সেই নামটা দিয়ে দিবেন। নাম বলতে আর কি যে কি বলে, অর্থাৎ যে টাইটেলটাই সেটাই। এরপর আপনি চাইলে এখানে সিলেক্ট করে দিতে পারেন যে আপনি কি পার্সন নাকি কোম্পানি নাকি, চালিয়ে দিতে পারেন। দিয়ে নাম দিয়ে দিন আপনার আপনার নাম, কোম্পানির নাম বা আপনার নাম হলে আপনার নাম দিয়ে সেভ দিয়ে দিলেন। এরপর ওয়েবমাস্টার টুল, এই ওয়েবমাস্টার টুলে এসে এখানে ভেরিফাই করতে হবে যে এই সাইটটা যে আপনার, এটার প্রমাণ কি, গুগলের কাছে আপনাকে ভেরিফাই করতে হবে। তো ওয়েবমাস্টার টুল নিয়ে আপনাদের ক্লাসই আছে। তো ওয়েবমাস্টার টুলের জন্য যেটা করতে হবে আমি একটু দেখাই। আপনাকে অবশ্যই লগ ইন থাকতে হবে গুগলে, এবং ওয়েবমাস্টার টুল লিখে সার্চ দিতে হবে। দেওয়ার পরে যে গুগল সার্চ কনসোল এখানে আসতে হবে, এসে আপনাকে আপনার ওয়েবসাইটটা অ্যাড করতে হবে। এখানে আপনার ওয়েবসাইটের লিংকটা দিতে হবে, দিয়ে এখানে অ্যাড প্রপার্টি ক্লিক করতে হবে। ঠিক আছে, অ্যাড প্রপার্টি ক্লিক করতে হবে। ফর এক্সাম্পল আমি দেই, এটা তো অলরেডি মানে অ্যাড করা, তো একটা সাইটকে তো আর বারবার অ্যাড করা যাবে না। তো এইভাবে দিয়ে এই অ্যাড প্রপার্টি দিলাম। অ্যাড প্রপার্টি ক্লিক করার পরে অল্টারনেট মেথডটাই সবচেয়ে সহজ। এই অল্টারনেট মেথডে এসে এই যে এইচটিএমএল ট্যাগ, এই ট্যাগ থেকে যেটা করতে হবে আপনাকে এই যে এতটুকু কপি করে নিতে হবে, এই যে ইনভার্টেড কমার মাঝখানে যে অংশটা সেটা কপি করে আপনাকে আপনার ওয়েবসাইটের এই যে এই গুগল সার্চ কনসোলের এই জায়গাটাতে এনে পেস্ট করতে হবে। পেস্ট করে সেভ করতে হবে। সেভ করার পরে আপনি এখানে ভেরিফাই ক্লিক করবেন এবং সে আপনাকে কংগ্রেচুলেশন জানাবে যে হ্যাঁ ঠিক আছে এই সাইট আপনার। এভাবে। আর আমরা ওয়েবমাস্টার টুলে তো একদম ডিটেলস শিখবো সবকিছু। জাস্ট আমরা পারবো না আমরা একটা আমাদের ওয়েবসাইটকে অ্যাড করে নিতে ওয়েবমাস্টার টুলে? আচ্ছা, এটা হচ্ছে গুগলের একটা প্রপার্টি। এখান থেকে আমি দেখতে পারবো যে আমার ওয়েবসাইটটা আসলে কি, কেমন হচ্ছে, কাজ কাজ হচ্ছে সার্চ ইঞ্জিনে। ঠিক আছে, তো এভাবে আমরা অ্যাড করে নিতে পারবো। এরপর সিকিউরিটির এখানে আপনার তেমন কাজ নাই। এরপর আমরা চলে যাব টাইটেলস এন্ড মেটাস। খেয়াল করবেন, টাইটেলস এন্ড মেটাসে আসার পরে আপনাকে যেটা করতে হবে, এখানে জেনারেল আছে, জেনারেলে এখানে এটা যা আছে এটা ঠিক দেওয়ার দরকার নেই। বলতেছে যে এনেবল ফোর্স রিরাইট টাইটেলস, না টাইটেলস ফোর্স করার দরকার নেই, আমি আমার ব্রেন থেকে কাজে লাগিয়ে আমরা এটাকে ব্যবহার করব। হোম পেজ, হোম পেজে দেখেন এখানে পার্সেন্টেজ সাইট, পার্সেন্টেজ পেজ, পার্সেন্টেজ সেপারেটর, পার্সেন্টেজ সাইট ডেসক্রিপশন। এর মানে হচ্ছে যখন আমরা কোনো সাইটে যখন যাই তখন যেটা হয়, আমরা এই যে জায়গাটাতে এটাতে যখন আমরা মাউসটা হোভারিং করি তখন আপনারা খেয়াল করবেন যে অনেক সাইট আছে, অনেক পেজ আছে যে সেটা
শো করে অনেকভাবে। তো যেটা হয়, অনেক সাইট আছে যেখানে গেলে দেখবেন যে আপনার আগে সাইটের নামটা দেখায়, তারপরে হচ্ছে আপনার গিয়ে সাইটের নাম পেজের নাম, তারপরে একটা সেপারেটর থাকে, তারপর ডেসক্রিপশন থাকে, এরকমটা হয়। তো এরকমটা হলে যে সমস্যাটা হয় যে সার্চ ইঞ্জিনে ধরেন আগে সাইটের নাম থাকলো, তারপর সাইটের ডিসক্রিপশন, তাহলে অনেক সময় হয় কি যে আহ, এটা ডট 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 হয়ে যায়, এরকম হয়ে যায়। তো এই জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এতটুকু মুছে দিব। ওকে, এই অংশটুকু যতটুকু সিলেক্ট করলাম এটা মুছে দিব, জাস্ট সাইট নেমটা হবে যেমনটা দেখা যাচ্ছে। দেখেন এখন আমি কিন্তু মাউসটা এখানে নিলে, যখন নিব তখন শুধু সাইটের নামটা দেখাচ্ছে। যদি আমি ওটা না মুছতাম তাহলে এখানে এই সাইটের যে অংশটা দেখতে পাচ্ছেন ওই যে নামটার পরে কি হতো, আবার হাইফেন একটা বিশাল একটা ডেসক্রিপশন আসতো, তাই না? তো আমরা এটা মুছে দিব, মুছে সেভ করে দিব। পোস্ট টাইপস, এখানের ক্ষেত্রেও সেম। পোস্ট পেজ যেগুলো থাকবে আমাদের পোস্ট পেজ, চলুন আমরা একটা পোস্ট পেজে যাই, যেমন এটা একটা পোস্ট পেজ। তো পোস্ট পেজে যাওয়ার পরে যেটা হবে, আমি যদি মাউসটাকে এখানে নেই, দেখেন কি লেখা আছে, ইন্টারনেট অফ থিংস এন্ড দ্য ফিউচার, ওই যে উপরে, আর লাস্টে সাইটের নাম, তাই না? এভাবে হচ্ছে না? তো আমি মাউসটা আবার নিচ্ছি ওই যে উপরে। তো আমার যেটা প্রয়োজন সেটা হচ্ছে, অনেক সময় খেয়াল করবেন কি যে ওই যে ইন্টারনেট অফ থিংস লেখা, লাস্টে সাইটের নাম। তো আমাদের যেহেতু এটা একটা পোস্ট পেজ, তো আপনার সাইটে তো এরকম 100টা পোস্ট থাকবে, 200টা পোস্ট থাকবে, তো প্রতিটা পোস্টেই কি ওই যে একদম শেষে ডান দিকে সাইটের নাম চলে আসতেছে না? তো প্রতিটা পেজে এই কিওয়ার্ডটা চলে আসতেছে। তো এটা কি মানে কি বলে, এটা কি খুব জরুরি সব ক্ষেত্রে সব পেজে আনতে হবে একই শব্দকে বারবার আনা? তো আমরা যেটা করতে পারি এক্ষেত্রে, আমরা আমরা জাস্ট আমার এই পোস্ট পেজের যে টাইটেলটা সেটা থাকলেই তো হয়। তো আমরা এক্ষেত্রে এই জন্য কি করবো, জাস্ট এটাও মুছে দিব। ওকে, এটা মুছে দিব, আর এগুলোরও মুছে দিব, সবগুলির এইভাবে মুছে দিব। ঠিক আছে, মুছে টুছে দিব, মুছে দিয়ে ফাইনালি এটাকে সেভ করে নিব। ঠিক আছে, আচ্ছা, বোঝা গেছে যে কেন মুছে দিব, মুছলে কি হবে? শিওর? আচ্ছা, ট্যাক্সোনমিস। ট্যাক্সোনমিস কি জিনিস আবার? ট্যাক্সোনমিস হচ্ছে আলাদা আলাদা গ্রুপ আকারে বিভিন্ন ফাইলকে বিন্যস্ত করা। ঠিক আছে, তো এইগুলি আপনাকে যেটা করবে সেটা হচ্ছে সে ডুপ্লিকেট কন্টেন্ট ক্রিয়েট করে দিবে। ডুপ্লিকেট কন্টেন্টটা কিভাবে করবে? ধরেন একটা জিনিস সেটা এমন হয় যে এই দলেও থাকবে ওই দলেও থাকবে, এরকম হবে। ধরেন একজনে বাংলাও পারে ইংরেজিও পারে, এখন উনি বাংলার দলেও আছে তাহলে ইংরেজির দলেও আছে, তাই না? তো এখন উনাকে নিয়ে তো কনফিউশন হয়ে যাচ্ছে। তো এই জন্য যেটা হবে, এই ট্যাক্সোনমিস গুলো কি করবে, ডুপ্লিকেট কন্টেন্ট ইস্যু করে দিতে পারে। ট্যাক্সোনমি কি, যেমন ক্যাটাগরি, ট্যাক্স। ক্যাটাগরি হয় কি, এখন একটা আর্টিকেল লিখলেন যেটা ওই মোবাইল ফোন, আবার আইফোন, তো আইফোনের ক্যাটাগরিও মোবাইল, আইফোনও তো একটা মোবাইল, আর মোবাইলও তো একটা আইফোন, হয় না? মিলে না? তো এরকম একটা আর্টিকেল দুই জায়গায় চলে যেতে পারে না, বা একটা আর্টিকেল অনেকগুলি ট্যাগের সাথে মানে সম্পৃক্ত থাকতে পারে না? তো এইগুলি হচ্ছে ট্যাক্সোনমিস, ডুপ্লিকেট ইস্যু ক্রিয়েট করতে পারে, প্রবলেম তৈরি করতে পারে। ইয়েস, এই জন্য আমরা যেটা করব এই ক্ষেত্রে, আমরা যেটা করব, এটাকে নো, আমরা ইন্ডেক্স ফলো করে দিতে পারি, এটাকে নো ইন্ডেক্স ফলো করে দিতে পারি, ট্যাক্সকেও নো ইন্ডেক্স ফলো করে দিতে পারি, এগুলিকে যেভাবে যেখানে যা আছে দিয়ে সেভ করে দিতে পারি। বুঝা গেছে আমার কথাটা? তাহলে আপনি অ্যাক্সিডেন্টাল ডুপ্লিকেট কন্টেন্ট ইস্যু থেকে বের হইতে পারবেন। আর্কাইভস, আর্কাইভস এর ক্ষেত্রে আমরা এটাকেও এখানে দেখেন যেভাবে যা আছে ঠিক সেভাবেই এগুলিকে এভাবে রেখে মানে সেটিংস গুলো এভাবে রেখে সেভ করে দিবেন। এরপর আদার্স, আদার্সে দেখেন এটা কি, আদার্স হচ্ছে যে থাকে না কিছু কিছু সাইট, যে পেজ 1 পেজ 2 পেজ 3 আছে, এরকম সাইট যেমন
যেমন এই সাইটটাতে গেলাম, এখন এই সাইটটাতে যাবার পরে যে পেজ 1 পেজ 2 পেজ 3 এরকম থাকে না, এখন এই যেমন আমি পেজ 2 তে যাই, এখন গুগল কি বুঝবে যে পেজ 2 মানে এটার ভিতরে কি আছে, তাই না? তো এটা গুগলকে ইউআরএলটা ফ্রেন্ডলি হচ্ছে না। তো এই জন্য যেটা বলতেছি কি, যে নো ইন্ডেক্স সাব পেজ অফ আর্কাইভস, তো এরকম এই যে পেজ 2 পেজ 3 এরকম বিভিন্ন ধরনের পেজ তৈরি করে দিবে। তো এটা আমার কি করা উচিত, তাহলে আমার ইন্ডেক্স করার দরকার নাই, অর্থাৎ এই যে এই ইউআরএলটা তো গুগল ইন্ডেক্স করার দরকার নাই। এই ইউআরএল এ যে যে কন্টেন্ট আছে সে তারা আলাদা আলাদা ভাবে ইন্ডেক্স হলেই তো হয়ে যায় নাকি? এই পেজ টুতে এই কন্টেন্ট গুলি আছে, তো এই কন্টেন্টটাই ব্যক্তিগতভাবে ইন্ডেক্স চলিত হয় সার্চ ইঞ্জিনের, আবার এই পেজের আন্ডারে হওয়ার দরকার কি? তাহলে তো যেটা হবে, ও নিজেও ইন্ডেক্স হয়েছে গুগলের কাছে, আবার এই পেজ টুতেও ইন্ডেক্স হয়েছে, ডবল হয়ে গেল না? তো এই জন্য আমরা কি করব, এই এই ইস্যু থেকে বাঁচার জন্য আমরা এটাকে সিলেক্ট করে দিব যে নো ইন্ডেক্স, এই পেজ 2 পেজ 3 এই ধরনের পেজগুলো ইন্ডেক্স হওয়ার প্রয়োজন নাই। এখানে বলতেছে যে ইউজ মেটা কিওয়ার্ডস ট্যাগ, এটা জরুরি না এখন আর, তাই এটা ফাঁকাই থাকবে। তারপর হচ্ছে এই দুটাও আপনারা টিক মার্ক দিয়ে দিবেন, যে বিভিন্ন ডিমোজের যে ডিসক্রিপশন সেখানে যেন আপনার সাইটে যে মেটা ডেসক্রিপশন ওটা ডুপ্লিকেট যেন না হয়। তারপরে এটা হচ্ছে বিভিন্ন ধরনের সাইট ওয়াইড কি বলে প্রবলেম ক্রিয়েট করে সার্চ ইঞ্জিনে সেটা সেভ করে দিবেন। তাহলে কি পারা যাবে না আমাদের এই টাইটেলস এন্ড মেটাস জায়গাটা? এরপর সোশ্যালটা আমাদের আপাতত লাগছে না। এরপর আমরা যেটা করব, এখান থেকে সাইট এক্সএমএল সাইট ম্যাপ। তো এক্সএমএল সাইট ম্যাপ কি? সাইট ম্যাপ হচ্ছে যে আপনার সাইটের কি কি কন্টেন্ট আছে সব তার একটা লিস্ট ধরাই দিবে সার্চ ইঞ্জিনে, যেন সার্চ ইঞ্জিনে এসে আপনার সাইটে খুব সহজেই পুরো লিস্ট ধরাই দিতে পারে যে এই সাইটে আছে এই ব্যাপারটা। তো এই সাইট ম্যাপটা আপনি কি করতে পারবেন, দুই ভাবে করতে পারবেন, একটা হচ্ছে এই ইওস্ট এর মাধ্যমে করতে পারবেন, আরেকটা হচ্ছে স্পেশাল প্লাগইনস দিয়ে করতে পারবেন। আমার মতে স্পেশাল প্লাগইন দিয়ে করাটাই ভালো সাইট ম্যাপের বিষয়টা। তো সাইট ম্যাপের বিষয়, তারপর robots.txt, এই বিষয়গুলো নিয়ে আমি পরবর্তী ক্লাসে আলোচনা করবো, যেহেতু আমাদের অলরেডি 11টা বেজে যাচ্ছে, দেখা যাবে স্টার্ট করে আমাদের আবার কমপ্লিটলি বলা যাবে না। তো সাইট ম্যাপের বিষয়টা আমরা আমরা আলোচনা করব, সাইট ম্যাপ, রোবটস টেক্সট এগুলি নিয়ে। এরপর এখানে যেটা হচ্ছে, এখানেও আপনার তেমন জরুরি কাজ প্রায় না, এখানে একটু কাজ আছে পারমালিংকসে, যে এটা হচ্ছে দেখেন স্ট্রিপ দ্য ক্যাটাগরি বেস, এরকম বলতেছে ইউআরএল অ্যাটাচমেন্ট টু পোস্ট। আচ্ছা, তো এখানে আমরা যেটা করব, যে এই যে দেখেন রিডাইরেক্ট অ্যাটাচমেন্ট ইউআরএল টু প্যারেন্ট ইউআরএল, এটা কি জিনিস? এটা হচ্ছে যে আপনি এই যে ধরেন একটা কন্টেন্ট, এটা একটা ইমেজ না, তো এটা ইমেজে কি এটা একটা লিঙ্ক না, তো এই লিঙ্কটা তো ইমেজের এই লিঙ্কটা তো গুগল ইন্ডেক্স করে নিতে পারে। তো ইন্ডেক্স করার পর সে এসে দেখতেছে এই জায়গায়, তো সে বুঝতে পারতেছে না এটা কি জিনিসটা, কারণ এখানে তো আপনার মানে মাউস হোভার করলে কোনো কিছু উঠতেছে না, মেটা ট্যাগ অল্টা ট্যাগ ইউজ উঠছে না, বা কোনো লেখা টাকা পাচ্ছে না, কিছু পাচ্ছে না। তো এই ক্ষেত্রে এই ইন্ডিভিজুয়াল এই ইউআরএল এর প্রতি গুগলের কি হচ্ছে, একটা নেগেটিভ একটা ইম্প্যাক্ট হয়ে যাচ্ছে না? এছাড়া এই ফাইলটা নিশ্চয়ই কোনো না কোনো পোস্টের মধ্যে আছে, তাহলে এখানেও আছে আবার ওখানেও আছে, তাহলে হচ্ছে কি এই ইমেজটা হচ্ছে একটা পোস্টের একটা অংশ না, তাহলে এর জন্য একটা অ্যাটাচমেন্ট আইডি তৈরি হয়ে গিয়েছে আলাদা এই ইমেজটার জন্য। তো এই অ্যাটাচমেন্ট আইডিটা যে পোস্টের আন্ডারে আছে তার সাথে যদি সংযুক্ত থাকে তাহলে তো বোঝা যাবে যে না এ হচ্ছে ওটার একটা অংশ, তখন আমার এটার প্রতি ইমপ্রেশনটা নষ্ট হবে না। কথা বুঝে গেছে? তো এই অ্যাটাচমেন্ট আইডি অর্থাৎ প্যারেন্ট পোস্টের সাথে যেন তার এরকম হয়, রিডাইরেক্ট হয়ে যায়, সেইটার ব্যবস্থার জন্য, অর্থাৎ আমার এই মানে আমার একটা পোস্টের পার্ট পার্ট যে অংশগুলো এগুলিকে যদি কোনো কারণে সার্চ ইঞ্জিনে পেয়েও যায়,
সে যেন রিডাইরেক্ট করে আমার মূল পেজটাতে নিয়ে যায়। ওকে, সেটার জন্য আমরা এটাকে টিক মার্ক দিয়ে দিব। তারপর ক্লিন আপ, এখানে হচ্ছে রিমুভ স্টপ ওয়ার্ডস ফ্রম স্ল্যাগ, অর্থাৎ এই যে স্ল্যাশের পরে আপনার স্টপ ওয়ার্ডস থাকে, স্টপ ওয়ার্ডসের কথা বলেছি না, অপ্রয়োজনীয় যে শব্দগুলো এগুলিকে যেন রিমুভ করে দেয়, ওই প্রিপোজিশন টাইপের যে জিনিসগুলো সেটা যেন স্টপ করে দেয়। কারণ ইউআরএল ছোট্ট একটা ইউআরএল হবে এবং সেখানে ইম্পর্টেন্ট কথাগুলোই থাকা প্রয়োজন, এরকম স্ল্যাগ স্টপ ওয়ার্ডস থাকাটা জরুরি না। রিমুভ, এটা টিক মার্ক দিয়ে দিবেন। তারপর রিমুভ দা রিপ্লে টু কম ভেরিয়েবলস। রিপ্লে টু কম ভেরিয়েবলস কি? রিপ্লে টু কম ভেরিয়েবলস হচ্ছে যে কমেন্ট থাকে না, কমেন্ট করলে দেখবেন কি ইউআরএল তৈরি হয়, বিভিন্ন সাইটে যাবেন, যাওয়ার পরে কমেন্ট যে থাকে, কমেন্টে গেলে দেখবেন কি যে আপনার একটা লিংক ক্রিয়েট হয়, বিভিন্ন লিংক ক্রিয়েট হয় না কমেন্টের। তো আপনার যেটা হবে এই কমেন্টগুলো লিংক যে ক্রিয়েট হচ্ছে, তো ওই রিপ্লে টু কম ভেরিয়েবল গুলো মানে অর্থাৎ সাইটে আপনার প্রবলেম ক্রিয়েট করে, এগুলোকে যেটা হবে রিমুভ করে দেওয়ার জন্য এটা টিক মার্ক দিয়ে দিবেন। তারপর ইনফোর্স এ ট্রেলিং স্ল্যাশ অন অল ক্যাটাগরিজ এন্ড ট্যাগ ইউআরএলস। আপনি ধারণাও করতে পারবেন না যে আপনার ওয়েবসাইটে সবকিছু ইউনিক কিন্তু এটা ডুপ্লিকেট কখন হয়ে যাচ্ছে, কিভাবে, জাস্ট একটা এক্সাম্পল দেখি। ধরেন এরকম, ঠিক আছে, এই যে ইউআরএলটা দেখতেছেন না, এটা তো একটা অ্যাড্রেস, এখানে এটাতে কিছু কন্টেন্ট আছে অথবা, আবার এখানে একটি স্ল্যাশ দিয়ে দিলাম। গুগল কিন্তু এখন দুইটা আলাদা আলাদা পেজ ভাবতেছে, কথা বুঝতে পারছেন? এই যে মুছে দিচ্ছি স্ল্যাশটা, এটাকে সে একটা পেজ ধরতেছে, একটা একটা অ্যাড্রেস ইউনিক, তো যে কন্টেন্টটা আছে, আবার যখন স্ল্যাশ দিচ্ছি সাইন আপ কথাটার সাথে, এটা নতুন একটা পেজ। এখন সে চিন্তা করতেছে কি ব্যাপার, দুইটা পেজে একই কন্টেন্ট কেন? টায়ার্ড হলে হবে না তো, টায়ার্ড তো আমি হব। দেখেন, আমার কথা বুঝেছেন বিষয়টা সবাই? হ্যাঁ, তাহলে দেখেন, জাস্ট একটা ট্রেলিং স্ল্যাশের জন্য আপনার ডুপ্লিকেট হয়ে যাচ্ছে, তাহলে আপনার পরিশ্রম মাটি হয়ে যাচ্ছে। সেই জন্য আপনাকে কি করতে হবে, আপনি এটাকে জানিয়ে দিলেন যে হ্যাঁ, বাধ্যতামূলক তাকে একটা ট্রেলিং স্ল্যাশ দিয়ে দাও, তাহলে আর প্রবলেম হচ্ছে না, তো সবকিছু ট্রেলিং স্ল্যাশ দিয়েই হবে। বুঝা গেছে? হ্যাঁ, থাকুক না, আমি তো তাকে ফোর্স করে দিচ্ছি, আমি তো তাকে ফোর্স করে দিচ্ছি, তাই না? তাহলে তার দুইটা হইতে পারছে না। বুঝে গেছে ব্যাপারটা? আর এখানে হচ্ছে যে আপনারা জানেন একটা ওয়েবসাইটের উপরের অংশটাতে হেডারে অনেক সময় দেখবেন বেশিরভাগ কোড উপরের দিকে অনেক অনেক কোড টোড থাকে, তো ওই কোডগুলি উপরে থাকলে কি হয়, সার্চ ইঞ্জিন তো উপরে আসে ক্রাউল করে, তখন এত কোড দেখলে ওর ওর ক্রাউলারের কি হয়, প্রবলেম হয়, দেরি হয়। তো এই জন্য আমরা যেটা করব যে ক্লিন করে দিব, যেমন হাইড আর এস ডি লিঙ্কস, অর্থাৎ আর এস ডি রিয়েলি কি জানে, আর এস ডি মানে হচ্ছে মানে রিয়েলি সিম্পল ডিরেক্টরি লিঙ্কস মেবি এরকম, মানে এই ধরনের লিঙ্কস গুলো আমরা কি করে দিব, হাইড করে দিব। আপনি এটা এটা না হাইড না করলেও চলবে, এটা তো উপরে তিনটা আপনি হাইড করে সেভ করে দিতে পারেন, ঠিক আছে? এটা কেন করব, এটা করলে যেটা হবে, আপনার সাইটের যে উপরের দিকে যে কোডগুলো আছে অপ্রয়োজনীয়, অপ্রয়োজনীয় হেডিং কোডগুলো সে মুছে দিবে, তাহলে কি হবে, একটু ক্লিন হবে, সাইটটা ফাস্ট হবে, লোড নেওয়াটা সার্চিংয়ের জন্য ইজি হবে। ওকে, এবার আমরা সেভ করে দিব। এরপর টুলসে যাই, টুলস থেকে ওই যে আপনি যদি আপনার কোর ফাইল যেগুলো, যে এসটিএক্সএস এর কথা বলেছিলাম না একটু আগে, সেই যে এসটিএক্সএস এর ফাইল বা মানে একদম সাইটের যে মেইন কোর ফাইল, যেটা অ্যাডভান্স ইউজারদের কথা বলছি, যারা তাদেরকেই শুধু হাত দিতে বলার কথা বলেছিলাম, সেখানে আপনি এই কাজগুলো করতে পারবেন।
মনে আছে? কতক্ষণ আগেই তো দেখিয়েছিলাম stxs এর কথা। আচ্ছা, আর এটা হচ্ছে robust.txt, এটা নিয়ে আমি পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব। robust.txt নিয়ে এই মোটামুটি আমাদের এভাবে যদি আমরা কনফিগার করি আমাদের ওয়েবসাইটের অনেকগুলি কনফিগারেশন অনসাইট অপটিমাইজেশন হয়ে যাবে। কি বুঝা গেছে সবার মোটামুটি আজকে? আচ্ছা, তাহলে আমরা আপাতত এই জায়গাটাতে এখন পজ করলাম।